আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ৪৯তম স্পেশাল বিসিএস এর অ্যাপ্লাইড কেমিস্ট্রি সাবজেক্টিভ লেকচারে আজকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রায়হান, লেকচারার কেমিস্ট্রি। আজকে আপনাদের দশম দশম এবং সর্বশেষ লেকচার। এতে আমরা যে টপিকগুলো কভার করেছি তার মধ্যে আছে পাল্প, পেপার, রেয়ন ইন্ডাস্ট্রিজ, সোপ অ্যান্ড ডিটারজেন্টস, লেদার ইন্ডাস্ট্রি, এডিবল অয়েল অ্যান্ড সারফেস কোটিং। এর বিস্তারিত প্রত্যেকটা টপিকের মধ্যে যে বিস্তারিত পয়েন্টগুলো আছে সেগুলো আমরা একটু বলে নিব। যেমন পাল্প, পেপার এবং রেয়ন এর মধ্যে রয়েছে ম্যানুফ্যাকচারিং প্রসেস, দেয়ার কম্পারিজন এবং এনভায়রনমেন্টাল অ্যাসপেক্ট, অর্থাৎ বিভিন্ন ম্যানুফ্যাকচারিং প্রসেস, তাদের মধ্যে তুলনা এবং পরিবেশগত যে প্রভাবটা রয়েছে সেটা। এরপরে সোপ ডিটারজেন্টের মধ্যে শুধু ম্যানুফ্যাকচার অফ সোপ, ডিটারজেন্ট অ্যান্ড গ্লিসারিন, শুধু ম্যানুফ্যাকচার পার্টটা। লেদার ইন্ডাস্ট্রির মধ্যে রয়েছে লেদার প্রসেসিং সিস্টেমস, এর মধ্যে আছে ক্রোম ট্যানিং এবং ভেজিটেবল ট্যানিং, এই দুটো আলোচনা করতে হবে। এডিবল অয়েলস এর মধ্যে রয়েছে অয়েলের এক্সট্রাকশন, পিউরিফিকেশন এবং হাইড্রোজেনেশন। এছাড়া রয়েছে তেলের যে বিভিন্ন রকম টেস্ট আছে সেই টেস্টগুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। এবং সারফেস কোটিং এর মধ্যে রয়েছে পেইন্ট, পিগমেন্ট, ভার্নিশ, ল্যাকার, এই চারটা জিনিসের কনস্টিটিউয়েন্ট আলোচনা করতে হবে, ম্যানুফ্যাকচারিং প্রসেস আলোচনা করতে হবে, ক্লাসিফিকেশন এবং অ্যাপ্লিকেশন পড়তে হবে। তো আমরা এই টপিকগুলোর সাথে সাথে আমরা আরো এক্সট্রা কিছু পার্ট আমরা কভার করেছি, যেগুলো মনে হয়েছে যে এগুলো থেকেও প্রশ্ন আসার মতো বা আসতে পারে, সেরকম কিছু রিলেভেন্ট টপিক আমরা কভার করেছি। তো আমরা শুরু করে দিই। এখানে আসলে ইম্পর্টেন্ট টপিক বলতে সবগুলোই, এর মধ্যে থেকে আসলে আলাদা করার মতো তেমন কিছু আমরা পাইনি। সবগুলো টপিকই ইম্পর্টেন্ট এবং সবগুলো থেকেই এমসিকিউতে কোশ্চেন আসার মতো। আচ্ছা, পাল্প এবং পেপার ম্যানুফ্যাকচারিং প্রসেস, এখানে একটা ছোট্ট একটা ছবির মধ্যে দিয়ে দেখানো হয়েছে যে আমরা কাগজটা আসলে কিভাবে পাই। পেপার ম্যানুফ্যাকচারিং এর জন্য আসলে প্রথমে গাছ কাটা হয়, গাছের ছাল তুলে সেই গাছটাকে টুকরো টুকরো করে সেটাকে থার্মোকেমিক্যাল বা মেকানিক্যাল প্রসেসের মাধ্যমে এটাকে করা হয় এবং পেপার মেকিং মেশিনের মধ্যে পাঠানো হয়। আবার এখানে আরেকটা পয়েন্ট দেখেন, যেখান থেকে পেপার তৈরি হয় সেই পেপারটা আবার হচ্ছে যখন গার্বেজ হিসেবে চলে যায় সেই পেপারটা থেকে কালি তুলে, মানে ডি ইঙ্কিং প্রসেসে কালিটা সরিয়ে সেটাকে ক্লিন করে সেখান থেকে আবার রিসাইকেল পদ্ধতিতে আবার পাল্প তৈরি করা হয় এবং সেই পাল্পও কিন্তু পেপার তৈরিতে ব্যবহার করা হয়। তাহলে দেখা যাচ্ছে যে পেপার তৈরিতে আমাদের র মেটেরিয়াল দুটো, একটা হচ্ছে গিয়ে ব্যবহৃত কাগজ, পুরনো কাগজ, আর একটা হচ্ছে গাছ, কাঠ, বাঁশ, এই ধরনের জিনিসপত্র। আচ্ছা, আমরা একটু প্রসেসটা দেখি। এখানে হচ্ছে সুন্দর একটা ছবি দেয়া আছে পেপার তৈরির বা পেপার মেকিং প্রসেসের। পেপার ইন্ডাস্ট্রি মূলত হচ্ছে পাল্প, পেপার, রেয়ন, এই তিনটাই মূলত হেভিলি ইন্টারকানেক্টেড, কারণ সবগুলোর র মেটেরিয়াল হচ্ছে উড পাল্প, অর্থাৎ গাছের টুকরো বা কাঠের টুকরো সেগুলোকে ভেঙে সেগুলো থেকে যে পাল্প তৈরি করা হয়, এই পাল্প থেকেই কিন্তু পেপার এবং রেয়ন দুটেই আসে আমাদের। তো এদের মধ্যে উড পাল্প আসলে একটা ভার্সেটাইল ম্যাটেরিয়াল, যেটা মূলত কাগজ তৈরিতে ব্যবহার করা হলেও এটাকে যদি আরো হাইলি পিউরিফাই করা হয় তাহলে যে ডিজলভিং পাল্পটা পাওয়া যায় সেটা কিন্তু রেয়নের জন্য, রেয়নটা হচ্ছে আপনার কৃত্রিম সিল্ক যেটাকে বলা হয়, অর্থাৎ টেক্সটাইল ম্যাটেরিয়াল, সেই রেয়নের জন্য কিন্তু এটা র মেটেরিয়াল হিসেবে কাজ করে। যাই হোক, আমরা ম্যানুফ্যাকচারিং প্রসেসটা একটু দেখি। পেপার ম্যানুফ্যাকচারিং এ মূলত দুইটা স্টেপ প্রসেস আছে। একটা হচ্ছে যে একদম র যে ফাইব্রাস ম্যাটেরিয়াল, কাঠের আপনারা জানেন প্রচুর পরিমাণ ফাইবার এবং অন্যান্য জিনিসপত্র থাকে, সেগুলোকে ভেঙে চুরে পাল্পে পরিণত করা এবং পাল্পটাকে পেপারে পরিণত করা, এই দুইটা স্টেপ হচ্ছে আমাদের মূল স্টেপ। এদের মধ্যে রয়েছে প্রথমত র মেটেরিয়াল প্রিপারেশন, অর্থাৎ গাছের টুকরোগুলোকে ছাল ছাড়ানো হয়, এরপর এগুলোকে টুকরো টুকরো করে কাটা হয়, এরপরে স্ক্রিনিং এর মাধ্যমে আলাদা করা হয়। এরপরে অল্টারনেটিভ ফাইবার সোর্স যেগুলো আছে, যেমন রিসাইকেলড পেপার, কটন, লিন্টার, বাঁশ, সুগার কেন, এগুলোকেও একইভাবে সেম প্রসেসিং এর মধ্যে দিয়ে যেতে হয়। এরপরে হচ্ছে এগুলোকে পাল্পিং করা হয়, অর্থাৎ এখান থেকে পাল্প তৈরি করা হয়। তো পাল্প তৈরির জন্য মূলত প্রসেস হচ্ছে দুটো, একটা হচ্ছে মেকানিক্যাল পাল্পিং, অর্থাৎ ফিজিক্যালি এই কাঠের টুকরোগুলোকে গ্রাইন্ডিং এর মাধ্যমে বা আরো ছোট ছোট টুকরা করার মাধ্যমে যে পাল্প তৈরি করা হয়, এটা হচ্ছে মেকানিক্যাল পাল্পিং। এই প্রসেসটা আসলে খুবই এফিশিয়েন্ট প্রসেস, মানে এখান থেকে আউটপুট ভালো পাওয়া যায়, কিন্তু সমস্যা হচ্ছে
এটা হচ্ছে পাল্পের মধ্যে লিগনিন যে জিনিসটা, এই লিগনিন নামক পদার্থটা পাল্পের মধ্যে থেকে যায়, যেটা পরবর্তীতে এই ফাইবারগুলোকে দুর্বল করে দেয় এবং আলটিমেটলি কাগজটা হয় কি আপনার ফাইনাল প্রোডাক্টটা একটা লম্বা সময় পরে এটা হলুদ হয়ে যায়, মানে এটার একটা অক্সিডাইজেশন ঘটে কাইন্ড অফ। তো আমরা এখানে পেপার মেকিং প্রসেসটা আমরা সংক্ষেপে একটা ফ্লো চার্ট নিয়ে এসেছি, যেখানে সরাসরি দুইটা আমরা ওই যে আগে বলেছি আমরা যে দুইটা সোর্স আছে, একটা হচ্ছে সরাসরি কাঠ থেকে আর একটা হচ্ছে ওয়েস্ট পেপার থেকে। তো প্রথমে ওয়েস্ট পেপার থেকে ডি ইঙ্কিং করা হয়, কালিটা তুলে ফেলা হয়, তারপরে ফ্লোটেশন, এরপরে ব্লিচিং এর মাধ্যমে এটাকে প্রস্তুত করা হয়, এরপরে স্টিকিজ কন্ট্রোল থেকে অবশেষে বিটিং করা হয়, বিটিং এর পরে সরাসরি এটা পাল্পে পরিণত হয়। আর কাঠটাকে করা হয় হচ্ছে ডিবার্কিং করা হয়, অর্থাৎ ছাল তুলে ফেলা হয়। এরপরে দুই রকমের প্রসেস আছে, মেকানিক্যাল পাল্পিং আর কেমিক্যাল পাল্পিং, মাঝখানে বায়ো পাল্পিং নামে একটা প্রসেস আছে। যাই হোক, তো এখানে আপনারা এই প্রসেসগুলোর পাশাপাশি ছোট ছোট একটু চিহ্ন দেখতে পাচ্ছেন, এই চিহ্নগুলো আমরা নিচে ব্যাখ্যা করা আছে, এগুলো আমরা পরে দেখবো। তো মেকানিক্যাল পাল্পিং এবং কেমিক্যাল পাল্পিং এর পরে আলটিমেটলি যে প্রসেসটা আসে সেটা হচ্ছে ব্লিচিং। এখানে কেমিক্যাল পাল্পিং এ দুইটা ধাপ, কুকিং আর একটা হচ্ছে অক্সিজেন ডিলিগনিফিকেশন, আর মেকানিক্যাল পাল্পিং এ রিফাইনিং এর পরে হচ্ছে স্ক্রিনিং, ক্লিনিং, থিকেনিং। এবার আলটিমেটলি টোটাল পাল্পটাকে ব্লিচ করা হয়, ব্লিচ করার পরে সেই পাল্পটাকে পেপার মেকিং এ পাঠানো হয়। আর বাকি যে ওয়েস্ট যে পানিটা পাওয়া যায়, এই টোটাল প্রসেসে কিন্তু প্রচুর পরিমাণ পানি প্রয়োজন হয়, তো এই ওয়েস্ট পানিটাকে পরে আবার রিকভার করা হয়। এখানে যেই আমাদের বিভিন্ন কালারের মার্কিং গুলো দেওয়া আছে সেগুলো মূলত বিভিন্ন রকম উপাদান, অর্থাৎ কাঠের মধ্যে যে বিভিন্ন উপাদানগুলো থাকে, র মেটেরিয়াল মধ্যে যে উপাদানগুলো থাকে সেগুলোর নাম এখানে উল্লেখ করা হয়েছে। যেমন বায়োপাল্পিং যেটা, সেখানে আমাদের লিগনিন, অক্সিডাইজিং এনজাইম, জ্যালানেজ এবং পেকটিনেজ এগুলো প্রয়োজন হয়। তারপরে হচ্ছে রিফাইনিং অর বিটিং, এই জায়গাটায় হচ্ছে সেলুলেজ, তারপরে হচ্ছে ল্যাকেজ, জেলাইনেজ, তারপরে সোয়েলোনিন, এরকম নানা রকম কেমিক্যাল ইনভলভ থাকে। অর্থাৎ কি কি কেমিক্যাল গুলো ইনভলভ, সেই ইনভলভ কেমিক্যাল গুলো এখানে আলাদাভাবে তালিকা দেওয়া আছে। আচ্ছা, এবারে হচ্ছে কেমিক্যাল পাল্পিং। কেমিক্যাল পাল্পিং হচ্ছে সবচেয়ে কমন মেথড। কমন মেথডের মধ্যে আছে হচ্ছে ক্রাফট প্রসেস। ক্রাফট প্রসেসে হয় কি, কাঠের যে টুকরোগুলো, এই কাঠের টুকরোগুলোকে একটা সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম সালফাইডের একটা সলিউশনের মধ্যে এটাকে ডুবানো হয়, এবং এর ফলে হয় কি লিগনিনটা ডিজলভ হয়ে যায়। লিগনিন যে অংশটা থাকে সেটা ডিজলভ হয়ে আলাদা হয়ে যায় এবং ফাইবারটাকে আলাদা করে দেয়। এর ফলে হাই কোয়ালিটির এবং স্ট্রঙ্গার পাল্প তৈরি হয়। যাই হোক, এবার হচ্ছে ব্লিচিং এন্ড ওয়াশিং। র পাল্পটাকে কুকিং কেমিক্যাল গুলো দূর করার জন্য, অর্থাৎ পাল্পিং এর জন্য যে কেমিক্যাল গুলো আমরা ইউজ করেছি সেগুলো দূর করার জন্য ব্লিচ করা হয়, ওয়াশ করা হয় এবং পরবর্তীতে ব্লিচ করা হয়, যেন আমরা যে কাঠ বা বাঁশ থেকে বা অন্য নিয়া থেকে যে পাল্পটা পাওয়া যায় সেটা ডার্ক কালারের হয়। তো এটা যেন এটার হোয়াইটনেস যেন বাড়ে, এটা যেন একটু ব্রাইট হয়, এই জন্য ব্লিচ করা হয়, বিশেষ করে প্রিন্টিং পেপার তৈরিতে যে পাল্প ইউজ করা হয় সেগুলোর জন্য। এরপরে নতুন আধুনিক যে মিলগুলো আছে সেগুলো এলিমেন্টাল ক্লোরিন ফ্রি অথবা টোটাল ক্লোরিন ফ্রি ব্লিচিং প্রসেস আছে, যেগুলো সরাসরি বিভিন্ন রকমের ক্লোরিন কনস্টিটিউয়েন্ট নিয়ে কাজ করে, যাতে আসলে পাল্পিং এর ক্ষেত্রে বা ব্লিচিং এর ক্ষেত্রে যেন ক্ষতিকর কেমিক্যাল বা পরিবেশের জন্য দূষক কেমিক্যাল গুলো কম নির্গত হয়। এবার হচ্ছে পেপার মেকিং। পাল্পটাকে রিফাইন করা হয় এবং পানি দিয়ে ডাইলিউট করা হয় এবং আলটিমেটলি একটা স্লারি আকারে, অর্থাৎ একটা ঘন তরল আকারে তৈরি করা হয়, এবং এটাকে একটা চলমান একটা আপনার জালের একটা ইয়ার উপরে ছড়াই দেওয়া হয়। ছড়াই দেওয়ার ফলে হয় কি পানিটা নিচে থেকে পড়ে যায় এবং আলটিমেটলি ফাইবারটা ওখানে লেগে থাকে, ওই জালিকার উপরে লেগে থাকে এবং একটা লম্বা একটা শীট তৈরি হয়। পরবর্তীতে এই ভিজা পেপার শিটটা আসলে চাপ দেওয়া হয় প্রেস মেশিনের মাধ্যমে, চাপ দিয়ে ড্রায়ার মধ্যে পাঠানো হয়। ড্রায়ার মধ্যে এটা পানিটা ড্রাই হয়ে যায় এবং ফিনিশ পেপারটাকে পরবর্তীতে আরো ক্যালেন্ডার করা হয়, এটা স্মুথনেস বাড়ানোর জন্য এটাকে আরো কি বলে প্রেসিং এর মধ্যে দিয়ে যেতে হয় এবং আলটিমেটলি কমপ্লিট প্রোডাক্টটাকে বড় বড় শিট আকারে রোল করা হয় এবং শিপিং এর জন্য পাঠানো হয়। টোটাল পেপার মেকিং প্রসেসটা এখানে আপনাদের এই ছবিতে বিস্তারিত দেয়া আছে, একদম শুরু থেকে এই গাছ থেকে পাল্প মেকিং পর্যন্ত টোটাল প্রসেসটা দেয়া আছে এখানে। আমরা এই যে গাছ কাটা হলো, গাছ কাটার পর এখানে ডিবার্কিং করা হলো, ছাল ছাড়ানো হলো, এরপরে কেমিক্যাল পাল্পিং, মেকানিক্যাল পাল্পিং, সেখান থেকে হচ্ছে ক্লিনিং প্রসেস,
সেখান থেকে এটা যাবে ডি ইঙ্কিং এর মধ্যে, এরপরে এখান থেকে হচ্ছে পেপার প্রস্তুতি, আবার এই এই ধাপগুলো আর কি বিস্তারিত একটু নিজেরা একটু দেখে নেবেন, তাহলে ধাপটা বুঝতে সহজ হবে। অর্থাৎ মূল মূল প্রসেসটা হচ্ছে এখান থেকে ঘুরে গিয়ে এই পেপার মেকিং হয়ে আবার এই তৈরি পেপারটা আবার রিসাইকেল হয়ে এই পয়েন্ট থেকে আসতেছে। ঠিক আছে, এই যে এই শুধু সিকোয়েন্সটা একটু খেয়াল রাখবেন, তাহলেই বুঝতে সুবিধা হবে। আর প্রত্যেকটা ধাপের বিস্তারিত এখানে ছবির সাথে বলে দেয়া আছে। আশা করি এই ছবিটা আপনাদের জন্য খুব কাজে দিবে। আচ্ছা, এবার আমরা দেখি পেপার ইন্ডাস্ট্রি আসলে ইকোনমিক অবস্থা কি। এখানে যে পারসিস্টিং যে প্রবলেমগুলা, তার মধ্যে একটা হচ্ছে যে ফুয়েল প্রাইস বেড়ে যাচ্ছে, যেটার কারণে প্রোডাকশন কস্ট বেড়ে যাচ্ছে। তারপরে লোনের যে সুদ সেটা বেড়ে 15% হয়ে গিয়েছে। র মেটেরিয়ালের প্রাইস বেড়ে যাচ্ছে। এলসি খোলার জন্য, অর্থাৎ পেপার আমদানি রপ্তানির জন্য যে এলসি খোলা, সেটার বা কেমিক্যাল আমদানির জন্য এলসি খোলাটা কঠিন হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে বন্ড ফ্যাসিলিটি, সরকার যে বন্ড সুবিধা দিচ্ছে সেটারও মিসইউজ হয়। তাছাড়া ইন্ডাস্ট্রিগুলোর এখন, বাংলাদেশ ইন্ডাস্ট্রিগুলোর এখন প্রয়োজন হচ্ছে 1,00,000 কোটি টাকা তারা সেক্টর ইনভেস্টমেন্ট চাচ্ছে, সেক্টর ওয়াইজ, অর্থাৎ কাগজ শিল্পে তারা 1,00,000 কোটি টাকা সরকারি ইনভেস্টমেন্ট চাচ্ছে। তারপরে 25 লাখ এমপ্লয়মেন্ট দরকার তাদের, 15 লাখ টন পেপার প্রোডাকশন করা দরকার টার্গেট। এরপরে হচ্ছে 9 লাখ টন লোন, 9 লাখ টন লোকাল ডিমান্ড, মার্কেটে চাহিদা আছে, এবং 40টা কান্ট্রিতে আমরা পেপার এক্সপোর্ট করতেছি। এছাড়া আর হচ্ছে তারা সরকারের কাছে চাচ্ছে মূলত 1% রিপেমেন্ট ফ্যাসিলিটি, আর হচ্ছে 15 ইয়ার রিপেমেন্ট পিরিয়ড। এটা মূলত অর্থনৈতিক ব্যাপার। তো মূল ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের পেপার ইন্ডাস্ট্রি আসলে প্রতি বছর প্রায় 15 লাখ টন পেপার উৎপন্ন করে, যেখানে 25 লাখ লোক কাজ করছে, আর এটা মূলত 40টা কান্ট্রিতে এটা এক্সপোর্ট করা হয়। এখানে আপনাদের কিছু স্যাম্পল কোয়েশ্চেন দেয়া আছে, আপনারা একটু কোয়েশ্চেনগুলো নিজেরা দেখে নেবেন, সাথে কোয়েশ্চেনের সাথে এক্সপ্লেনেশনও আছে। আমরা পরবর্তী স্লাইডের দিকে যাই। রেয়ন ইন্ডাস্ট্রি। রেয়ন ইন্ডাস্ট্রি মূলত হচ্ছে, রেয়ন একটা সেমি সিনথেটিক ফাইবার, এটা তৈরি হয় সেলুলোজ থেকে, বেসিক্যালি উড পাল্প থেকে, আমরা আগেই বলেছি, যেটা মূলত আর্টিফিশিয়াল সিল্ক হিসেবে পরিচিত। রেয়নটা মূলত এটার চাহিদা হচ্ছে এটার সফটনেসের জন্য, এটার ওয়াটার অ্যাবজর্বেন্সি, এবং এটার হচ্ছে ন্যাচারাল ফাইবারের, ন্যাচারাল যে কটন বা সিল্ক, এটা ঠিক একই রকমের আচরণ করে, যে কারণে রেয়নের চাহিদা ব্যাপক। মানে এটার অনেকটা ন্যাচারাল ফাইবারের যে ফিলিংটা সেটা দেয়। যাই হোক, এটা ম্যানুফ্যাকচারিং প্রসেস হচ্ছে, রেয়ন মূলত একটা রিজেনারেটেড সেলুলোজ ফাইবার, যেটা হচ্ছে ন্যাচারাল সেলুলোজ, যেমন উড পাল্প অথবা কটন, এগুলা থেকে, কটন লিন্টার, এগুলোর সাথে কাছাকাছি ম্যাচ করে। যাই হোক, তো ভিসকোস প্রসেস হচ্ছে রেয়ন ম্যানুফ্যাকচারের জন্য সবচেয়ে কমন প্রসেস। এই প্রসেসটা আমরা একটু দেখি, ভিসকোস প্রসেসে আসলে কি হয়। প্রথমত প্রিপারেশন অফ সেলুলোজ। পিউরিফাইড যে সেলুলোজ পাল্পটা আমরা তৈরি করেছি, এর আগে আমরা দেখেছি পেপার মেকিং এর জন্য কিভাবে পাল্প তৈরি করা হয়, তো মেকানিক্যাল পাল্পিং, কেমিক্যাল পাল্পিং ইত্যাদি। তো এই প্রসেসে যে পাল্পটা তৈরি করা হয় সেটাকে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ট্রিট করা হয়, যেটাকে আমরা এখান থেকে যে প্রোডাক্টটা পাই সেটাকে আমরা বলতেছি অ্যালকালি সেলুলোজ, যেটা পরবর্তীতে ভেঙে টুকরো টুকরো করা হয় এবং শ্রেডেড করা হয়, অর্থাৎ একদম কেটে টুকরো 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 করে করা হয় এবং রেখে দেওয়া হয় কিছু সময়ের জন্য। পরবর্তীতে এগুলোকে হচ্ছে কার্বন ডাই সালফাইডের সাথে চার্ন করা হয়, এবং এই মিক্সচারটা আলটিমেটলি একটা ঘন এবং একটা কমলা কালারের একটা মিক্সচারে পরিণত হয়। যেটাকে আমরা বলতেছি সেলুলোজ জ্যানথেট। এই প্রসেসটার নাম হচ্ছে জ্যানথেশন। তো সেলুলোজ জ্যানথেট তৈরি হওয়ার পরে এই সেলুলোজ জ্যানথেটটাকে কস্টিক সোডার মধ্যে ডিজলভ করা হয়, এবং একটা সিরাপি টাইপের একটা সলিউশন তৈরি হয়, যেটা হচ্ছে ভিসকোস সলিউশন বলি আমরা। এই ভিসকোস সলিউশনটাকে একদম খুব ক্ষুদ্র কিছু ছিদ্রের মধ্য দিয়ে এটাকে পাস করা হয়, এবং একটা ডিভাইসের মধ্যে এটাকে নেওয়া হয়, যেটাকে বলা হয় স্পিনারেট, এবং এটা একটা অ্যাসিড বাথের মধ্যে থাকে, অর্থাৎ অ্যাসিডিক সলিউশনের মধ্যে দিয়ে এবং ক্ষুদ্র ক্ষুদ্র হোলের মধ্যে দিয়ে এগুলোকে পাস করা হয়। তো এই অ্যাসিডটার কাজ হচ্ছে সেই লিকুইডটাকে কোয়াগুলেট করে, অর্থাৎ লিকুইডটাকে একত্রে জমাট বাঁধায় এবং সূক্ষ্ম সেলুলোজিক ফিলামেন্ট বা সুতা তৈরি করে। এখানে আপনার এই যে রেয়ন প্রসেসের পদ্ধতিটা একটা ফ্লোচার্ট আকার এখানে দেয়া আছে। আমরা যে পাল্পটাকে প্রথমে স্টিপ করা হয়, পরে লাইটে সরিয়ে সেখান থেকে শ্রেডিং করা হয়, এজিং করা হয়, অর্থাৎ কিছু সময় রেখে দেওয়া হয়, পরে ঠান্ডা হওয়ার পরে
এটাকে জ্যানথেশন প্রসেসে নেওয়া হয়। জ্যানথেশনে আমরা কমলা কালারের একটা সলিউশন পাই। পরে এটাকে ডিজলভ এবং ফিল্ট্রেশনের পরে এটাকে রিপেনিং এর মধ্য দিয়ে ডি এয়ারেশন প্রসেসের মাধ্যমে আবার এসে স্পিনিং প্রসেস, অর্থাৎ স্পিনারেট আমরা মেশিনটার নাম বলেছিলাম, সেখান দিয়ে এটাকে পাস করা হয়, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র দিয়ে পাস করা হয়। পরবর্তীতে এটাকে সুতা আকারে জড়ানো হয়। যাই হোক, তো ফিনিশিং হচ্ছে কি ফিলামেন্টগুলোকে সর্বশেষ ওয়াশ করা হয়, শুকানো হয় এবং স্ট্রেচ করা হয় যেন এগুলো শক্ত হয়, এবং আলটিমেটলি এগুলোকে সুতার গুটলির মধ্যে পাকানো হয়। যাই হোক, তো রেয়নের কতগুলো টাইপ আছে, আমরা টাইপগুলো একটু দেখি। প্রথমত হচ্ছে ভিসকোস রেয়ন, এগুলো সবচেয়ে কমন এবং সবচেয়ে ভার্সেটাইল টাইপের রেয়ন। এটা মূলত এটার যে সিল্ক লাইক ড্রেপ, অর্থাৎ সিল্কের মতো যে একদম খুব মোলায়েম ভাবে গায়ের সাথে মিশে থাকার প্রবণতা এটার জন্য, এবং এক্সেলেন্ট ডায়াবিলিটির জন্য এটা বিখ্যাত। খুব সহজেই এটাকে রং করা যায়, রংটা স্থায়ী হয় এবং সিল্কের মতোই গায়ের সাথে জড়িয়ে থাকে। এরপর হচ্ছে মোডাল রেয়ন, এটা মূলত হাই ওয়েট মডুলাস রেয়ন, যেটা মূলত গাছের পাল্প থেকে তৈরি করা হয়। বিচ ট্রির যে পাল্পগুলো সেগুলো, এটা আরো অনেক স্ট্রঙ্গার এবং স্ট্যান্ডার্ড ভিসকোস রেয়নের থেকে আরো ডিউরেবল আকারে তৈরি করা হয়, এবং এটা আসলে এটা সংকোচন প্রবণতা কম। মানে এটা যে গায়ের সাথে জড়িয়ে থাকবে বা লেগে থাকবে সেই প্রবণতাটা কম। এবার হচ্ছে লিওসেল আছে, এটা আর এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি টাইপের রেয়ন। এটা মূলত ক্লোজ লুপ প্রসেসে তৈরি করা হয়, যেখানে যে আমরা রেয়ন তৈরিতে প্রচুর পরিমাণে সলভেন্ট বা পানি ব্যবহার করা হয়, সেই পানিটা যেখানে রিসাইকেল করার সুযোগ আছে। এবং এই ফাইবারটা মূলত এর স্ট্রেংথের জন্য খুবই পরিচিত। অ্যাপ্লিকেশন হচ্ছে প্রথমত অ্যাপারেল অ্যান্ড হোম টেক্সটাইল, বিভিন্ন রকমের কাপড় চোপড়, শার্ট, ব্লাউজ, লাইনিং, অ্যাথলেটিক কাপড় চোপড়, তারপরে হচ্ছে অন্যান্য বিভিন্ন রকমের পোশাকাদি, বেডশিট, ব্ল্যাঙ্কেট, শীট, কার্টেন, এসবের জন্য মূলত এই রেয়ন ব্যবহার করা হয়। এরপর হচ্ছে হেলথ অ্যান্ড হাইজিনের ক্ষেত্রে মেডিকেল সাপ্লাই, যেমন ব্যান্ডেজ, তারপর সার্জিক্যাল সোয়াব, এছাড়া আছে বিভিন্ন রকমের ন্যাপকিন, ট্যাম্পুন, ডায়াপার, ওয়াইপ, এগুলো তৈরির জন্য ইউজ করা হয়। তাছাড়া ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে টায়ার কর্ড, অর্থাৎ ভেহিকেলের যে টায়ার আছে সেই টায়ারের মধ্যে আপনারা দেখবেন যে সুতা দেওয়া থাকে, রবারের মধ্যে সুতার থাকে, বাইন্ডিং থাকে, সেই টায়ার কর্ডগুলো তৈরি করা হয়। অটোমেটিক বেল্ট তৈরি করা হয়। তাছাড়া নন ওভেন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টের জন্য এটা ব্যবহার করা হয়। আমরা রেয়ন ফাইবারের মার্কেট একটু দেখি। রেয়ন ফাইবারের মার্কেটটা হচ্ছে, এটার টোটাল বাৎসরিক গ্রোথ 2025 থেকে 32-এর মধ্যে ধরে নেওয়া হচ্ছে 6.3% বার্ষিক গ্রোথ হবে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 2024 সালে টোটাল মার্কেট ছিল $19.82 বিলিয়ন, যেটা 25 সালে হয়েছে $21 বিলিয়ন, এবং 32 সালে প্রজেক্টেড যে এটা হবে, প্রজেকশন করা হচ্ছে যে এটা $32.64 বিলিয়ন মার্কেটে পরিণত হবে। এখন বর্তমান ট্রেন্ড হচ্ছে এই রেয়ন ফাইবারের মার্কেটে বর্তমান ট্রেন্ড হচ্ছে ট্রি ফ্রি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ফাইবার, অর্থাৎ গাছ না কেটে বিকল্প উপায়ে যেভাবে পাল্প পাওয়া যায় সেটা র্যাক পাল্প হতে পারে, অর্থাৎ আমাদের ওয়েস্টেজ ম্যাটেরিয়াল থেকে তৈরি করা পাল্প হতে পারে, বা অন্য যে কোনো ভাবে যে কোনো ম্যাটেরিয়াল ব্যবহার করে পাল্প তৈরি করা, অর্থাৎ গাছের ক্ষতি না করে পাল্প তৈরি করা এবং সেগুলোকে পরবর্তীতে রেয়ন তৈরিতে ব্যবহার করা। এটা হচ্ছে বর্তমান আর কি কারেন্ট ট্রেন্ড, কারণ এতে পরিবেশের ক্ষতি কম হয়। আচ্ছা, আর এদের মধ্যে যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো হচ্ছে প্রোডাক্ট টাইপের মধ্যে দিয়ে এটাকে করা যায় হচ্ছে ভিসকোস, লোয়েসেল, মোডাল এবং আদার। অ্যাপ্লিকেশন হচ্ছে অ্যাপারেল সেক্টরে এটা 32%, অর্থাৎ 1/3 হচ্ছে কাপড় চোপড়ের জন্য ইউজ করা হয় রেয়নটা, আর বাকিটা হেলথ কেয়ার, হাইজিন, হোম টেক্সটাইল এবং অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করা হয়। চায়না, আচ্ছা যাই হোক, এবারে এশিয়া প্যাসিফিকে আমাদের এই যে এশিয়া প্যাসিফিক অঞ্চলে, অর্থাৎ আমাদের এই প্রশান্ত মহাসাগরীয় এশিয়ান অঞ্চলে রেয়ন ইন্ডাস্ট্রি হচ্ছে মোটামুটি $12.2 বিলিয়ন ছিল 23 সালে, এবং 24 সালে এটা হচ্ছে $12.95 বিলিয়ন। যাই হোক, আমরা রেয়ন ফাইবারের এখানে একটা ইন্ডিয়ান মার্কেট সহ ওভারঅল গ্লোবাল মার্কেটের একটা তুলনা দেয়া আছে। মার্কেট সাইজ দেখতে পাচ্ছি আমরা 2022 থেকে 2029-এ প্রজেক্টেড ভ্যালু হচ্ছে $33.35 বিলিয়ন। এছাড়া বিভিন্ন যে গুরুত্বপূর্ণ রেয়ন কোম্পানিগুলো সেগুলোর নাম দেয়া আছে, এদের টাইপ সেগমেন্ট একটা ওভারভিউ দেয়া আছে, ভিসকোস রেয়ন কতখানি বা অন্যান্য রেয়ন কতখানি, এবং রিজিওনাল অ্যানালাইসিস, অর্থাৎ কোন এরিয়াতে বা 2022 সালের তথ্যের উপর ভিত্তি করে রিজিওনাল অ্যানালাইসিস কোন এরিয়াতে কত % এটা ব্যবহার করা হয়।
এবারে হচ্ছে আমরা কিছু স্যাম্পল কোশ্চেন রেখেছি, আপনারা কোশ্চেনগুলো নিজেরা দেখে নেবেন। আমরা চলে যাই এবারে সোপ অ্যান্ড ডিটারজেন্ট। সোপগুলো মূলত হচ্ছে ক্লিনিং অ্যান্ড লুব্রিকেটিং এজেন্ট, যেগুলো ফ্যাট অথবা একটা ক্ষারের অ্যালকালির ফ্যাট অথবা তেল থেকে তৈরি করা হয়। যাই হোক, তো এরা মূলত সারফেক্টেন্ট হিসেবে কাজ করে এবং এরা ডার্ট এবং অন্যান্য যে ময়লাটাকে সেটাকে ইমালসিফাই করে ফেলে, যেন পরবর্তীতে পানির সাথে এটাকে ধুয়ে নেওয়া যায়। অর্থাৎ এরা মূলত ময়লার সাথে একটা ইমালশন তৈরি করে, একটা একটা কি বলে, এটা দ্রবণ তৈরি করে, ময়লাটাকে দ্রবীভূত বা দ্রবণীয় করে তোলে পরবর্তীতে, যেটা যেন পানি দিয়ে ধুয়ে ফেলা যায়। সোপ মেকিং এর যে প্রসেসটা, এটাকে বলা হচ্ছে স্যাপনিফিকেশন। যাই হোক, আমরা আগে বুঝে নিই যে সাবানটা কিভাবে কাজ করে। মূলত সাবান মলিকুলের একটা ইউনিক স্ট্রাকচার আছে, যেটা পানি এবং তেল দুইটার সাথেই কাজ করে। অর্থাৎ সাবানের একটা সাবান মলিকুলের দুইটা পার্ট থাকে, একটাকে বলা হয় হেড আর একটাকে বলা হয় টেইল। তো হেড যেটা, সেটা হচ্ছে মানে হাইড্রোফিলিক, অর্থাৎ এটা পানিকে পছন্দ করে এবং আমরা দেখতে পাচ্ছি এই যে প্রান্তটা, এটাকে বলা হয় হাইড্রোফিলিক এবং লিপোফোবিক, অর্থাৎ এটা পানিকে পছন্দ করে, পানিকে আকর্ষণ করে, কিন্তু তেলকে বিকর্ষণ করে, তেলকে সে আকর্ষণ করতে চায় না। আর এই হেড পার্টটা মূলত হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড মূলক বা কার্বক্সিলিক অ্যাসিডের সাথে সোডিয়াম বা অন্য কোনো সোডিয়াম বা পটাশিয়াম ধাতুর লবণ আর কি, সেই মূলকটা হচ্ছে হেড। আর বাকি যে কার্বন অংশটা, লম্বা হাইড্রোকার্বন চেইন, এটাকে বলা হচ্ছে টেইল। এই টেইলটা হচ্ছে হাইড্রোফোবিক, সে পানিকে অপছন্দ করে, কিন্তু লিপোফিলিক, অর্থাৎ তেল বা গ্রিজ এগুলোকে পছন্দ করে। ফলে এই অংশটা সে আবার তেল গ্রিজের সাথে লেগে থাকতে চায়। তো এই গঠনটা কিন্তু সাবানের পরবর্তী কাজের জন্য খুব গুরুত্বপূর্ণ, মানে সাবান কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য। অর্থাৎ সাবান যখন পানির সাথে মেশানো হয়, তখন এই যে ছোট ছোট যে মলিকুল গুলো, এগুলো মাইসেল গঠন করে। এই মাইসেল গুলো হচ্ছে কি, এর যে লেজগুলো, অর্থাৎ লিপোফিলিক বা তেল পছন্দকারী যে লেজগুলো আছে, সেগুলো হচ্ছে অয়েল এবং বিভিন্ন রকমের ময়লা জিনিসকে এরা আটকায় ফেলে লেজের সাথে। আর যে মাথার অংশটা হচ্ছে সে পানির সাথে আকৃষ্ট হতে চায়, ফলে সে পানির মধ্যে দ্রবীভূত হয়ে যায়। ফলে আলটিমেটলি পুরা সাবানের বডিটাই ময়লা সহকারে পানির মধ্যে দ্রবীভূত হয়ে যায় এবং আলটিমেটলি একসময় এটাকে ধুয়ে সরিয়ে ফেলা যায়। আচ্ছা, এবার আমরা দেখি যে সোপ মেকিং প্রসেসটাকে, সাবান কিভাবে বানানো হয়। মূল সোপ মেকিং প্রসেসটা হচ্ছে, প্রসেসটার নাম আমরা আগে বলেছিলাম স্যাপনিফিকেশন। এটা কয়েকটা ডিফারেন্ট মেথডে তৈরি করা যায়। প্রথমত হচ্ছে ইনগ্রেডিয়েন্ট কি কি। এই রিঅ্যাকশনের জন্য প্রয়োজন হচ্ছে ফ্যাট অথবা তেল, যে কোনো প্রাণীজ ফ্যাট হতে পারে, এবং একটা ক্ষার, যে কোনো ধরনের একটা অ্যালকালি হতে পারে। এটা সোডিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, এটা হার্ড সোপের জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড, অথবা সফট বা লিকুইড সোপের জন্য, আমরা সফট মানে আমরা বোঝাতে চাচ্ছি শ্যাম্পু বা ফেস ওয়াশ, এ ধরনের সোপের জন্য পটাশিয়াম হাইড্রোক্সাইড ইউজ করা হয়। আর হার্ড যে সোপ, অর্থাৎ আমরা যে কাপড় ধোয়ার জন্য যে সাবান ব্যবহার করি, সেটাই সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করা হয়। তো বিক্রিয়াটি এরকমের, অর্থাৎ যে ফ্যাটের যে ট্রাইগ্লিসারাইডটা, এই ফ্যাটটা হচ্ছে অ্যালকালির সাথে মিক্সড হয়, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারের সাথে মিক্সড হয়ে এরা কেমিক্যাল রিঅ্যাকশনের ফলে এরা ট্রাইগ্লিসারাইডটা ভেঙে গিয়ে গ্লিসারল তৈরি হয় এবং সাবানের অণু তৈরি হয়। আচ্ছা, তো স্যাবনিফিকেশন কয়টা মেথড আছে সাবান তৈরির মধ্যে। নামগুলো হচ্ছে, এক নম্বরে কোল্ড প্রসেস, এটা হচ্ছে ট্রেডিশনাল প্রসেস। এটা মূলত অনেকটাই ম্যানুয়াল প্রসেস আর কি। এখানে ইনগ্রেডিয়েন্ট গুলো খুব লো টেম্পারেচারে পরস্পরকে মিশানো হয়, অর্থাৎ অয়েল ফ্যাট এবং হচ্ছে ক্ষার, এগুলোকে একত্রে মিশানো হয় এবং একটা ছাঁচের মধ্যে এদেরকে রেখে দেওয়া হয় এবং 4 থেকে 6 সপ্তাহ এদেরকে একটা ছাঁচের মধ্যে রেখে দেওয়া হয়। আলটিমেটলি এই সময়ের মধ্যে এই কি বলে রিঅ্যাকশন সম্পূর্ণ হয়ে যায় এবং পানিটা এভাপোরেট হয়ে যায়, আলটিমেটলি সাবান পাওয়া যায়। এটা কোনো রকমের তাপমাত্রা ব্যবহার করা ছাড়া, রুম টেম্পারেচার। আর হট প্রসেস যেটা, সেখানে হচ্ছে এই প্রসেসটাকে, স্যাপনিফিকেশন প্রসেসটাকে অ্যাক্সিলারেট করার জন্য হিট ইউজ করা হয়, অর্থাৎ তাপমাত্রা বাড়ানো হয় বা তাপ দেওয়া হয়, যার ফলে রিঅ্যাকশনও খুব দ্রুত সহজে হয় এবং যখনই সাবানটা শক্ত হয়ে যায় তখন এটাকে সরিয়ে ফেলা হয়। এতে অনেকটা রাস্টিক লুকিং, একটা মানে রাস্টিক চেহারার একটা সোপ বার পাওয়া যায়। আচ্ছা, এবারে কন্টিনিউয়াস প্রসেস। এটা হচ্ছে মূলত ইন্ডাস্ট্রিয়াল প্রসেস, যেখানে লার্জ স্কেলে আমরা বর্তমানে সাবান তৈরি করে থাকি। এটা খুবই এফিশিয়েন্ট প্রসেস এবং কন্টিনিউয়াসলি হচ্ছে এই প্রসেসে কন্টিনিউয়াসলি ফ্যাটের সাথে অ্যালকালি মেশানো হতে থাকে খুবই হাই টেম্পারেচারে এবং আলটিমেটলি এটাকে মোল্ডে ফেলে, ছাঁচে ফেলে প্রথমে অ্যালকালির সাথে ফ্যাট মেশানো হয়, সেটাকে সাবানায়ন প্রসেস শেষ হওয়ার পরে
এটাকে উত্তপ্ত করে এখান থেকে পানিটা আলাদা করে ফেলা হয় এবং ছাঁচের মধ্যে ফেলে আলটিমেটলি সাবান তৈরি করা হয়। এবারে আমরা সাবানের টাইপগুলো নিয়ে আলোচনা করব। সাবান আসলে বিভিন্ন রকম ফর্মে অ্যাভেলেবল থাকে। এর মধ্যে বার সোপ যেটা আছে, অর্থাৎ ক্লাসিক্যাল সলিড বার, যেটা মূলত সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে তৈরি করা এবং আমরা সাধারণত টয়লেট সাবান হিসেবে যেগুলো ইউজ করি বা বাথরুমে যে সাবানগুলো আমরা ব্যবহার করি গোসলের জন্য বা অন্যান্য কাজে। এরপরে হচ্ছে লিকুইড সোপ, এটা হচ্ছে সফটওয়্যার এবং আরেকটু সফট এবং লিকুইড ফর্ম, যেটা মূলত হ্যান্ড ওয়াশের জন্য বা অন্যান্য কাজে ব্যবহার করা হয়। এটা মূলত তৈরি হয় পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে। তারপরে হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ আছে, যেটা মূলত মূল সাবানের ইনগ্রেডিয়েন্টের সাথে অন্য অন্য ইনগ্রেডিয়েন্ট থাকে, যেমন যেমন ধরেন সুগন্ধি থাকতে পারে, ব্যাকটেরিয়া কিল করার জন্য অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট থাকতে পারে। তো রেগুলার সোপগুলোও কিন্তু আবার ব্যাকটেরিয়া সরানোর জন্য গুরুত্বপূর্ণ, বা সেগুলো ব্যাকটেরিয়ার রিমুভালের জন্য কাজ করে বা ব্যাকটেরিয়া ঠেকানোর জন্য কাজ করতে পারে। এরপর হচ্ছে গ্লিসারিন সোপ, এটা মূলত একটু ক্লিয়ার, মানে একটু ক্লিয়ার রঙের এবং মাইল্ড সোপ, যেটা হচ্ছে ন্যাচারাল গ্লিসারিন, যেটা মূলত ন্যাচারাল গ্লিসারিনটাকে রিটেইন করা হয় এই প্রসেসে। অর্থাৎ সাবান তৈরির সময় আমরা দেখেছি যে রিয়াকশনে ন্যাচারালি কিছু গ্লিসারিন তৈরি হয়, গ্লিসারিন একটা পার্ট তৈরি হয়। তো এই গ্লিসারিন পার্টটাকে সরিয়ে না দিয়ে এটাকে সাবানের মধ্যে ইনকর্পোরেট করা হয়, যেটাকে আমরা বলতেছি গ্লিসারিন সোপ। গ্লিসারিন মূলত একটা হিউমেকট্যান্ট, মানে এটা হচ্ছে চামড়ার সাথে ময়েশ্চার ধরে রাখে, তো এটা একটা গুরুত্বপূর্ণ উপাদান। তারপর হচ্ছে এক্সফোলিয়েটিং সোপ, এটা মূলত বিভিন্ন রকমের পার্টিকেল কন্টেইন করে, যেমন ওটমিল, কফি গ্রাউন্ড ইত্যাদি ইত্যাদি, মানে অর্থাৎ চামড়ার এক্সট্রা কেয়ারের জন্য, এক্সট্রা স্কিন কেয়ারের জন্য বিভিন্ন রকমের ডেড স্কিন সেলগুলো রিমুভ করে। তারপরে হচ্ছে ইত্যাদি ইত্যাদি। এরপরে আছে হার্বাল এবং অ্যারোমেটিক সোপ, এটা মূলত ন্যাচারাল প্ল্যান্ট এক্সট্র্যাক্ট থেকে তৈরি, অর্থাৎ নিম পাতার রস থেকে যে সাবান তৈরি করা হয়, নিম সাবান বা অন্যান্য রকমের এসেনশিয়াল অয়েল যেগুলো বিভিন্ন রকমের হার্বাল প্ল্যান্ট থেকে পাওয়া যায়, সেগুলো নিয়ে যে সাবান তৈরি করা হয়। এরপর হচ্ছে ক্যাস্টাইল সোপ, এটা মূলত একটা মাইল্ড সোপ, যেটা পিওর অলিভ অয়েল থেকে তৈরি করা হয় এবং অন্য সময় অনেক সময় অন্যান্য যে বিভিন্ন প্রয়োজনীয় তেলগুলো, অয়েলগুলো আছে, সেগুলো হাই পার্সেন্টেজ থাকতে পারে। আচ্ছা, এবারে আমরা দেখি ডিটারজেন্ট। ডিটারজেন্ট হচ্ছে মূলত একটা সিনথেটিক ক্লিনিং এজেন্ট, যেটা ট্রেডিশনাল সোপের মতো না, বরং এটা আরো ইফেক্টিভলি কাজ করার জন্য এটাকে ইঞ্জিনিয়ার করা হয়, এটাকে তৈরি করা হয়। এবং মূলত সফট এবং হার্ড ওয়াটার কন্ডিশনে, অর্থাৎ আপনারা জানেন খড়পানি বা মৃদু পানি, এই খড়পানি মৃদু পানি এই উভয় ধরনের কন্ডিশনেই যেন প্রপারলি কাজ করতে পারে, সেই জন্য ডিটারজেন্ট তৈরি করা হয়। তো সোপ এবং ডিটারজেন্ট এই দুটো মূলত ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করা হয়, অর্থাৎ যে উদ্দেশ্যে আমরা সাবানটাকে ব্যবহার করি বা সাবান শব্দটাকে ব্যবহার করি, সেই উদ্দেশ্যে কিন্তু ডিটারজেন্ট শব্দটাকে আমরা ব্যবহার করি। তবে এদের মধ্যে মূল যে পার্থক্যটা, সেটা হচ্ছে এদের কেমিক্যাল কম্পোজিশন। সাবান তৈরি করা হয় মূলত ন্যাচারাল ফ্যাট এবং অয়েল থেকে, আর ডিটারজেন্ট তৈরি করা হয় পেট্রোকেমিক্যাল থেকে। অর্থাৎ সম্পূর্ণ ডিটারজেন্ট জিনিসটা সম্পূর্ণরূপে কি বলা যায়, সম্পূর্ণরূপে এটা কৃত্রিম, আর সাবানটার মধ্যে কিছুটা ন্যাচারাল ফ্যাট বা অন্যান্য জিনিসপত্র থাকে। ইনগ্রেডিয়েন্টের ক্ষেত্রে সাবান বা ডিটারজেন্ট উভয়ের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল মলিকুল হচ্ছে প্রত্যেকটা মলিকুলই একটা হাইড্রোফিলিক, অর্থাৎ পানি প্রেমী একটা বা পানি আগ্রহী বা পানি আকর্ষী একটা হেড, এবং হাইড্রোফোবিক অর্থাৎ পানি প্রতিরোধী বা নন পোলার একটা টেইল, এই দুই রকমের পার্ট থাকে। তো এখানে আমরা ডিটারজেন্টের একটু আকৃতি দেখিয়েছি, কি বলে আপনার ড্রয়িং দেখিয়েছি, যেখানে 3 ধরনের ডিটারজেন্ট আমরা বলেছি। একটা হচ্ছে ক্যাটায়নিক ডিটারজেন্ট, একটা হচ্ছে অ্যানায়নিক ডিটারজেন্ট, একটা হচ্ছে নন আয়নিক ডিটারজেন্ট, অর্থাৎ যেটার মধ্যে ক্যাটায়ন অ্যানায়ন দুইটি সমানভাবে থাকে। এবং এখানে হচ্ছে ডিটারজেন্টের কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট বা কেমিক্যাল ফর্মুলা এখানে দেখানো হয়েছে। ডিটারজেন্টের মূল যে চেহারা, সেটা হচ্ছে সোডিয়াম সোপ যেটা, অর্থাৎ সাবান যেটা, সেটা হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট মূলত, অর্থাৎ এটার শেষের যে অংশটা, সেই অংশটা একটা সোডিয়াম পরমাণু থাকে এবং কার্বক্সিলিক অ্যাসিড মূলকের সাথে সোডিয়াম পরমাণু যুক্ত থাকে। আর ডিটারজেন্টের ক্ষেত্রে এই লাস্টের অংশটা, অর্থাৎ হেড গ্রুপটা কিন্তু একটু ডিফারেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা মূলত একটা অ্যানায়নিক ডিটারজেন্ট, যেটা হচ্ছে সোডিয়াম 4 ডোডেকাইল বেনজিন সালফোনেট, অর্থাৎ এটার হেডের গঠনটা একটু ভিন্ন রকমের।
আমরা এবারে দেখি ডিটারজেন্ট মূলত ইলেকট্রিক চার্জের উপরে, অর্থাৎ সারফেক্টেন্ট কম্পোনেন্টের যে ইলেকট্রিক্যাল চার্জ সেটার উপর ভিত্তি করে ডিটারজেন্টটাকে কয়েক ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অ্যানায়নিক ডিটারজেন্ট, এগুলো মূলত হাউসহোল্ড যে ডিটারজেন্টগুলো আমরা ব্যবহার করি বাসা বাড়িতে বিভিন্ন কাজে, লন্ড্রি বা অন্যান্য ডিশওয়াশিং এর জন্য, এগুলো হচ্ছে অ্যানায়নিক ডিটারজেন্ট। এরা একটা নেগেটিভ ইলেকট্রিক্যাল চার্জ বহন করে, এদের হেড অংশে অর্থাৎ হাইড্রোফিলিক যে হেড অংশটা সেখানে একটা নেগেটিভ চার্জ বহন করে, যেমন সোডিয়াম লরাইল সালফেট, সোডিয়াম ডোডেকাইল বেনজিন সালফোনেট ইত্যাদি ইত্যাদি। এবার হচ্ছে ক্যাটায়নিক ডিটারজেন্ট। এই ডিটারজেন্টগুলো মূলত একটা পজিটিভ ইলেকট্রিক্যাল চার্জ বহন করে তাদের হেডের অংশে। এদের স্ট্রাকচারের কারণে এরা অধিকাংশ সময় ফ্যাব্রিক সফটেনার হিসেবে ইউজ করা হয়। এছাড়া হেয়ার কন্ডিশনার রূপে এবং জার্মিসাইড হিসেবে এদের ব্যবহার রয়েছে। এছাড়া এদের পুওর ক্লিনিং প্রপার্টি আছে, বাট সাথে সাথে এরা আবার স্ট্যাটিক ইলেকট্রিসিটিও কম। আর কমন এক্সাম্পল হচ্ছে সিটাইল ট্রাইমিথাইল অ্যামোনিয়াম ব্রোমাইড, সিটিএবি, এটা হচ্ছে ক্যাটায়নিক ডিটারজেন্টের একটা উদাহরণ। এরপরে নন আয়নিক ডিটারজেন্ট। এই সারফেক্টেন্ট গুলো মূলত এদের কোনো আলাদা ইলেকট্রিক চার্জ থাকে না, এদের মাথার উপরে আলাদা কোনো চার্জ থাকে না। এরা খুবই সামান্য পরিমাণে ফেনা তৈরি করে এবং খুবই এক্সেলেন্ট ইমালসিফাইং গ্রিজ বা অন্যান্য এই ধরনের জিনিসগুলোকে ইয়া করার জন্য, সরানোর জন্য বা তেল জাতীয় জিনিসগুলোকে রিমুভ করার জন্য এরা খুবই চমৎকার কাজ করে। অর্থাৎ তেলগুলোকে খুব সহজেই এরা পানির সাথে দ্রবীভূত আকারে তৈরি করে। যেমন আমরা যে ভিম লিকুইড ব্যবহার করি থালা বাসন ব্যবহার করার ধোয়ার জন্য, সেটা কিন্তু এটার একটা উদাহরণ হতে পারে, ডিশওয়াশিং লিকুইড যেগুলো। এছাড়া কমার্শিয়াল ক্লিনার যারা আছে, যেমন অ্যালকাইল পলিগ্লুকোসাইড এপিজি অথবা পলি ইথিলিন গ্লাইকল যেটা পিইজি, এগুলো মূলত নন আয়নিক ডিটারজেন্ট উদাহরণ। এরপরে আছে জুইটার আয়নিক অর এমফোটেরিক ডিটারজেন্ট। এগুলো মূলত পজিটিভ নেগেটিভ দুইটা চার্জই বহন করে, কিন্তু এদের নেট চার্জটা 0 হয়। আর এরা মূলত খুবই মাইল্ড হয়, খুবই সফট আকারে হয় এবং লেস ইরিটেটিং, অর্থাৎ যাদের স্কিনে প্রবলেম আছে, যাদের স্কিনে বিভিন্ন রকমের সাবান বা ডিটারজেন্টের প্রতি অ্যালার্জিক রিয়াকশন হয়, তাদের জন্য এটা খুব ভালো কাজে লাগে এবং এরা মূলত কসমেটিক ক্রিম বা শ্যাম্পু ইত্যাদিতে এগুলো ব্যবহার করা হয়। আমরা এবার একটু ডিটারজেন্টের কেমিক্যাল মার্কেটটা একটু দেখে নেই। এদের মার্কেট স্ট্যাটিস্টিক্স হচ্ছে 2023 সালে এদের টোটাল মার্কেট ভ্যালু ছিল $56.2 বিলিয়ন, যেটা 2032 সালে এস্টিমেট করা হচ্ছে এটা দাঁড়াবে গিয়ে $85.7 বিলিয়ন, এবং এদের মার্কেট গ্রোথ রেট হচ্ছে আলটিমেটলি 4.8%। আর এদের যে বিভিন্ন সেগমেন্ট ওয়াইজ যদি আমরা ভাগ করি, তাহলে সারফেক্টেন্ট যেটা আছে সেটা সারফেক্টেন্ট সেগমেন্টটা হচ্ছে 2032 সালের মধ্যে $22.9 বিলিয়ন গিয়ে দাঁড়াবে। লন্ড্রি ক্লিনিং এজেন্ট যেটা, সেটার মার্কেট সাইজ হবে 32 সালে $26.9 বিলিয়ন, অলমোস্ট $27 বিলিয়ন। এবং লিকুইড ডিটারজেন্ট যেটা আছে সেটার মার্কেট সাইজ সবচেয়ে বড় এবং সেটা $55.2 বিলিয়ন গিয়ে দাঁড়াবে। এশিয়া প্যাসিফিক অঞ্চলে 2032 সালে শুধু এশিয়া প্যাসিফিকের মধ্যে এই রিজিয়নে ডিটারজেন্টের মার্কেট ভ্যালু হবে, টোটাল ডিটারজেন্ট মার্কেট হবে $28.3 বিলিয়ন। এবারে আমরা সাবান এবং ডিটারজেন্ট নিয়ে কিছু এমসিকিউ প্রশ্ন এখানে উল্লেখ করেছি, আপনারা একটু দেখে নেবেন। এইগুলো মূলত বিসিএস টাইপ যেসব প্রশ্ন আছে আসলে, বা এখান থেকে যেসব বিসিএস এ আসার মতো যেসব প্রশ্ন আমরা মনে করেছি সেগুলো এখানে ইনক্লুড করেছি। আপনারা একটু প্র্যাকটিস করবেন এবং সম্ভব হলে নিজেরাও এই ধরনের প্রশ্ন বের করার ট্রাই করবেন লেকচারের মধ্য থেকে। এবার আমরা আসি লেদার ইন্ডাস্ট্রি। লেদার ইন্ডাস্ট্রি একটা $multi-billion গ্লোবাল মার্কেট। এটা মূলত এটার ডিউরেবিলিটি এবং ভার্সেটাইল ম্যাটেরিয়ালের জন্য এটা বিভিন্ন রকমের হাই এন্ড গুড, যেগুলো মানে খুবই উচ্চ মূল্যের পণ্য, ফুটওয়্যার হতে পারে, অ্যাপারেল হতে পারে গায়ে দেওয়ার জন্য, অথবা আপহোলস্টারি অর্থাৎ বিভিন্ন রকমের ডেকোরেশনের জন্য এগুলো ব্যবহার করা হয়। তো ইন্ডাস্ট্রি মূলত বিশেষ করে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট এর অনেক বেশি, পরিবেশগত অনেক ক্ষয়ক্ষতি হয়, যে কারণে এটা মূলত একটা বেশ ভালো রকম একটা চ্যালেঞ্জ এখন বর্তমানে ফেস করতেছে। তবে আলটিমেটলি সাস্টেনেবল অল্টারনেটিভ বের হয়ে যাবে এবং এটা আলটিমেটলি আউটগ্রো করবে। তো লেদার প্রসেসিংটা হচ্ছে বেশ কয়েকটা স্টেপ এর মধ্যে রয়েছে, যে স্টেপগুলোর মাধ্যমে আসলে একদম যে চামড়াটা আমরা গরু বা ছাগলের চামড়া ছাড়ানো হয়, সেই চামড়াটা আলটিমেটলি গিয়ে একটা ডিউরেবল, ফ্লেক্সিবল এবং নন পুট্রিশিবল অর্থাৎ অপচনশীল যে চামড়ায় লেদারে পরিণত করা হয়, তার মধ্যে বেশ কয়েকটা স্টেজ আছে। মূলত আমরা এখানে 4টা স্টেজ এটাকে ভাগ করেছি।
প্রথম স্টেজ হচ্ছে প্রিপারেটরি স্টেজ। এই পর্যায়ে হচ্ছে বিম হাউস অপারেশন বলা হয় এটাকে। এর মধ্যে কি কি স্টেপ রয়েছে একটু দেখি আমরা। প্রথমে হচ্ছে কিউরিং, অর্থাৎ চামড়াগুলোকে লবণ দিয়ে, মানে চামড়া ছাড়ানোর পরপরই এর মধ্যে লবণ দেওয়া হয় এবং লবণ দিয়ে এগুলোকে এবং পচন ছড়ানোর জন্য এবং ময়েশ্চার যেটা আছে সেই ময়েশ্চারটা এবং হচ্ছে আপনার যে অতিরিক্ত যে মাংস থাকে চামড়ার সাথে সেই মাংসটাকে সরাই দেওয়ার জন্য এর মধ্যে লবণ দেওয়া হয়। লবণ দিয়ে এটাকে প্রিজার্ভ করা হয়। এই লবণ দেওয়ার বেশ কয়েকটা প্রসেস আছে। এর মধ্যে ওয়েট সল্টিং আছে, ব্রাইন কিউরিং আছে, অথবা সরাসরি ড্রাইং আছে, সরাসরি রোদে শুকানো হয়। এরপরে হচ্ছে সোকিং। সোকিংটা হচ্ছে এই কিওর যে চামড়াটা আছে সেটাকে রিহাইড্রেট করা হয়, অর্থাৎ পানির মধ্যে আবারও এর মধ্যে পানিটা ইন্ট্রোডিউস করা হয় এবং এটাকে রোটেটিং ড্রামের মধ্য থেকে ভালো করে ধোয়া হয়, যেন যেসব রক্ত বা ময়লা, লবণ ইত্যাদি থাকে, আনওয়ান্টেড ম্যাটেরিয়াল, সেগুলো যেন আস্তে আস্তে ধুয়ে পরিষ্কার হয়ে যায়। এবারে লাইমিং, অর্থাৎ চামড়াগুলোকে অ্যালকালাইন একটা সলিউশনের মধ্যে, লাইম বা সোডিয়াম সালফাইড, এর মধ্যে এটাকে ডুবানো হয় যেন এর মধ্যে থেকে যে যে পশমটা আছে পশমটা সরে যায় এবং সলিউবল উল যেটা আছে, উল জাতীয় জিনিসপত্র সরে যায় এবং সলিউবল প্রোটিন যে অংশটা থাকে, অর্থাৎ মাংসের যদি কোনো অংশ বাকি থাকে সেই অংশটুকু যেন আলাদা হয়ে যায়, এই জন্য লাইম অ্যাড করা হয়। এখানে আমরা একটা ফ্লো চার্টের মাধ্যমে আসলে চামড়ার প্রসেসিংটা দেখতে পাচ্ছি। প্রথমে কিউরিং করা হয়, অর্থাৎ ডিহাইড্রেট করা হয় চামড়া থেকে, র হাইট থেকে চামড়া থেকে পানিটা সরাই ফেলা হয় এবং এর মধ্যে লবণ দেওয়া হয়। এরপর হচ্ছে রিওয়েটিং, এখানে চামড়াটাকে পুনরায় চামড়ার মধ্যে ময়েশ্চার ব্যাক করানো হয়, অর্থাৎ চামড়ার মধ্যে আবার পানি ইয়া করা হয়। এরপরে হচ্ছে ডিহেয়ারিং, এখানে মূলত আমরা যেটাকে লাইমিং বলতেছি, লাইম দেওয়ার মাধ্যমে এখান থেকে চামড়া থেকে পশমগুলো তুলে ফেলা হয়। এরপরে ডিফ্লেশিং, এই পর্যায়ে চামড়ার সাথে যে ফ্লেশগুলো, মাংস থাকে বা ফ্যাটের যে লেয়ার থাকে সেটাকে রিমুভ করা হয়। তারপরে হচ্ছে প্রি ট্যানিং, এই প্রসেসটা হচ্ছে ট্যানিং এর পূর্বে কিছু ন্যাচারাল কিছু ইয়া আছে, ম্যাটেরিয়াল আছে, সেগুলো দিয়ে এটাকে প্রসেস করা হয়। তারপরে ভেজিটেবল ট্যানিং, বা আমরা অন্যান্য ক্ষেত্রে ক্রোম ট্যানিং বা অন্যান্য কেমিক্যাল ট্যানিং এর প্রসেস দেখতে পাবো, সেখানে নানা রকম কেমিক্যাল ইউজ করে এটাকে ট্যান করা হয়। তারপরেই চামড়াটাকে আবার শুকানো হয়। একটা নিয়ন্ত্রিত পর্যায়ের ময়েশ্চার এখান থেকে সরিয়ে নেওয়ার পরে এই চামড়াটাকে গ্রেড করা হয় এবং সর্ট আউট করা হয়। যাই হোক, তো এই প্রসেসটা এখানে আমরা আবার বর্ণনা দিয়েছি। ফ্লেশিং, অর্থাৎ এক্সট্রা ফ্লেশ, ফ্যাট এগুলোকে রিমুভ করা হয়। তারপরে স্প্লিটিং, এখানে হাইটটাকে বিভিন্ন রকমের লেয়ারে, আলাদা আলাদা লেয়ারে কাটা হয়, অর্থাৎ যে চামড়ার যে চামড়াটা, মূল যে চামড়াটা সেটা অনেকটা পুরু হয়, সেটাকে পাতলা স্লাইস করা হয় এবং একদম টপ যে লেয়ারটা সেটা হচ্ছে সবচেয়ে ভ্যালুয়েবল গ্রেইন লেদার। এখান থেকে খুব সুন্দর টেক্সচার পাওয়া যায় এবং এটাকে মূলত বিভিন্ন রকমের প্রোডাক্ট তৈরিতে বা প্রোডাক্টের আউটসাইড তৈরিতে ব্যবহার করা হয়। আর বটম যে অংশটা, বটম লেয়ার, এটা মূলত স্প্লিট লেদার, এটাকে সুইট তৈরিতে ব্যবহার করা হয়। আচ্ছা, এবার হচ্ছে ডিলাইমিং এন্ড ব্যাটিং। আমরা চামড়ার মধ্যে যে লাইম দিয়েছি এর ফলে চামড়াটা কিছুটা ক্ষারীয় হয়ে রয়েছে, তো এই অ্যালকালাইন কেমিক্যালগুলোকে রিমুভ করার জন্য অ্যাসিড সল্ট ব্যবহার করা হয়। এছাড়া এনজাইমও ব্যবহার করা হয়। এই প্রসেসটাকে বলা হয় ব্যাটিং, মানে এর মাধ্যমে চামড়াটা অনেক সফট হয় এবং এর মধ্যে অন্যান্য যে প্রোটিন রেসিডিউ যেটা থাকতে পারে, যেমন মাংস থাকতে পারে বা অন্যান্য যাই থাকুক, সেটাকে রিমুভ করা হয়। এবারে হচ্ছে পিকলিং, অর্থাৎ চামড়াটাকে লবণ দিয়ে ট্রিট করা হয় এবং অ্যাসিড মিক্সচার দিয়ে ট্রিট করা হয়, এটার পিএইচটাকে লোয়ার করা হয় এবং এটাকে ট্যানিং এজেন্টে বা টোটাল পরবর্তী ট্যানিং পদ্ধতির জন্য বা ট্যানিং প্রসেসের জন্য এটাকে রেডি করা হয়। স্টেপ 2 হচ্ছে আমাদের ট্যানিং। এটা হচ্ছে একদম কোর প্রসেস। এটা মূলত চামড়াটাকে স্টেবিলাইজ করে, চামড়ার যে প্রোটিন স্ট্রাকচার এটাকে স্টেবিলাইজ করে যেন চামড়াটা আসলে নষ্ট না হয়ে যায়, কোনো রকমই যেন নষ্ট না হয় এবং আলটিমেটলি চামড়াটাকে চামড়া থেকে এটাকে লেদারে কনভার্ট করে হচ্ছে এই ট্যানিং প্রসেস। কমন যে ট্যানিং মেথডগুলো তার মধ্যে একটা হচ্ছে ক্রোম ট্যানিং। এটা মূলত এটাই সবচেয়ে ওয়াইডলি ইউজড মেথড। অলমোস্ট গ্লোবাল যে লেদার প্রোডাকশন সেটার 75%, অর্থাৎ 4 ভাগের 3 ভাগ কিন্তু আসে এই ক্রোম ট্যানিং থেকে। এটা মূলত ট্রাইভ্যালেন্ট ক্রোমিয়াম সল্ট ব্যবহার করে এবং এটা খুবই একটা ফাস্ট এবং এফিশিয়েন্ট প্রসেস, যেটা খুবই সফট লেদার তৈরি করে এবং এটা এই চামড়াগুলো মূলত পোশাক তৈরির জন্য, গার্মেন্টসে বা ব্যাগ তৈরির জন্য বা বিভিন্ন রকম ডেকোরেশন ম্যাটেরিয়াল, যেমন ধরেন চামড়ার সোফা, চামড়ার গদি, অথবা গাড়িতে যে আমরা চামড়ার চেয়ারগুলো দেখি বিভিন্ন গাড়িতে, সেগুলো এখান থেকে তৈরি করা হয়।
এছাড়া ট্যান্ড চামড়াটা মূলত লাইট ব্লু কালারের হয় এবং এটাকে এটাকে বলা হয় হচ্ছে ওয়েট ব্লু, চামড়াটার নাম হচ্ছে ওয়েট ব্লু। এখানে লেদার প্রসেসিং এর টোটাল একটা ফ্লো চার্ট দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। এরপর হচ্ছে ভেজিটেবল ট্রেনিং আছে। ভেজিটেবল ট্রেনিংটা হচ্ছে সবচেয়ে পুরাতন মেথড। এই পদ্ধতিতে মূলত বিভিন্ন রকমের ন্যাচারাল কেমিক্যালগুলো ব্যবহার করা হয়, যেগুলো বার্কের মধ্যে বা বিভিন্ন রকমের গাছের ছাল থেকে, গাছের পাতা থেকে বা এগুলো থেকে যে বিভিন্ন রকমের কেমিক্যাল পাওয়া যায় সেগুলো ব্যবহার করে চামড়াকে ট্যানিং করাতে। এটা মূলত খুবই স্লোয়ার প্রসেস, এটা কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত লেগে যায় ট্যানিং এর জন্য, এবং এটা মূলত আরো ফার্ম এবং খুবই ঘন বা পুরু চামড়া তৈরি করে, যেটা লাগেজ, বেল্ট, তারপরে জুতার সোল এগুলো তৈরির জন্য এটা খুব ভালো প্রসেস। এটা মূলত এটা সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে চামড়াটা তৈরি হয় ভেজিটেবল ট্যানিং এ, সেটা একটা ডিস্টিংক্ট একটা ন্যাচারাল কালার থাকে, এবং এটা যখন যখন সময় যায়, মানে সময়ের সাথে সাথে এটা আরো বিউটিফুলি এইজড হয়, অর্থাৎ যত সময় যায় তত এটার চামড়ার টেক্সচার গুলো আরো সুন্দরভাবে ফুটতে থাকে। হচ্ছে ক্রোম ফ্রি ট্যানিং। এটা মূলত বেশ কয়েক রকমের মেথড, যেটা মূলত ক্রোমিয়াম বা এই ধরনের পরিবেশের ক্ষতিকর লবণ ইউজ না করে, বরং অন্যভাবে যে অল্টারনেটিভ এজেন্ট ব্যবহার করা হয়, বিভিন্ন রকমের অ্যালডিহাইড ব্যবহার করা হয়, যার মধ্যে রয়েছে গ্লুটারঅ্যালডিহাইড আছে, অথবা সিনটেন ব্যবহার করা হয়, এবং অ্যালুমিনিয়াম সল্ট ব্যবহার করা হয় চামড়া প্রস্তুতির জন্য। এছাড়া অটোমেটিভ এবং ওয়াশেবল ফ্যাশন লেদারের জন্য মূলত এই লেদারগুলো ওই লেদারগুলো এই প্রসেসে তৈরি করা হয়। এবার হচ্ছে কম্বিনেশন ট্যানিং। এটা মূলত সবচেয়ে মডার্ন প্রসেস, যেটা মূলত আপনার বিভিন্ন রকম ট্যানিং প্রয়োজন অনুযায়ী, অর্থাৎ চামড়াটাকে আমাদের যে প্রয়োজনীয় যে আমরা যেই রকমের চামড়ার প্রপার্টি চাই, ঠিক সেই প্রপার্টি অর্জন করার জন্য বেশ কয়েকটা ট্যানিং প্রসেসকে মিক্সড আপ করে আমাদের প্রয়োজনীয় চামড়ার প্রয়োজনীয় লেদারটা বের করা আর কি। যেমন ওয়েট হোয়াইট লেদারটা প্রডিউস করা হয়, যেটা এটা মূলত ক্রোম ফ্রি প্রসেসে করা হয়, এবং এটাকে আবার ভেজিটেবল ট্যানিং দিয়ে আবার পুনরায় ট্যান করা হয়, ফলে আমরা ওয়েট হোয়াইট লেদার পাই। এবার হচ্ছে ক্রাস্টিং। থার্ড স্টেপ হচ্ছে ক্রাস্টিং। এই প্রসেসটা হচ্ছে চামড়াটাকে আরো পাতলা করে, আরো সফট করে, এবং এটাকে মূলত বলা যায় যে ট্যান লেদারটাকে এটা লুব্রিকেট করে, ফলে চামড়ার মধ্যে একটা চকচকে একটা ভাব আসে। এর ধাপগুলো হচ্ছে ওয়েটিং ব্যাগ অ্যান্ড সেমিং, মানে চামড়াটাকে রিহাইড্রেট করা হয় এবং অতিরিক্ত পানিটাকে আবার চাপ দিয়ে সরিয়ে ফেলা হয়। আমরা এখানে চামড়ার যে ট্যানিং প্রসেসগুলো সেগুলো একটু দেখতে পাচ্ছি আমরা এখানে। প্রিজার্ভড হাইট থেকে আবার পুনরায় প্রি ট্যানিং, তারপরে ট্যানিং, তারপরে পোস্ট ট্যানিং, প্রত্যেকটা ধাপের আবার সাব স্টেপগুলো এখানে উল্লেখ করা আছে। এরপর সর্বশেষ ফিনিশিং এর মধ্যে দিয়ে আমরা ফিনিশ লেদার পাই। এর পর্যায়ে করা হয় কি স্প্লিটিং এন্ড শেভিং, অর্থাৎ লেদারটাকে আরো পাতলা করা হয় এবং স্লাইস করা হয়, যেন এটা থিকনেসটা ইউনিফর্ম থাকে, মানে একই রকম থাকে। এটা হচ্ছে ন্যাচারালাইজেশন। এখানে পিএইচটাকে অ্যাডজাস্ট করা হয়, যেন রিটেনিং এর যে কেমিক্যালগুলো আছে বা ডাইং এর কেমিক্যালগুলো আছে সেগুলো যেন খুব সহজে নিতে পারে, বা কেমিক্যালগুলো যেন ফার্মলি চামড়ার মধ্যে ছড়ায় যায়, সেই জন্য এটাকে পিএইচ দ্বারা নিউট্রালাইজ করা হয়। এবার হচ্ছে রিটেনিং। এডিশনাল আরো ট্যানিং এজেন্ট এটার মধ্যে অ্যাড করা হয়। চামড়াটাকে যদি স্পেসিফিক আমরা কোনো প্রপার্টি দিতে চাই, যেমন চামড়া যদি টাইট করতে চাই, অথবা এটার ফাউলনেস যদি বাড়াতে চাই, ফুলনেস বাড়াতে চাই, তাহলে রিটেনিং করা হয় প্রয়োজনীয় মাত্রা অনুযায়ী এটাকে ট্যানিং এজেন্ট যোগ করা হয়। তারপরে ডাইং। এখানে মূলত কালার অ্যাড করা হয় লেদারের। এটা হয়তো সুপারফিশিয়ালি অ্যাড করা হতে পারে, অথবা পেনিট্রেটিংলি অ্যাড করা হতে পারে। এবার হচ্ছে ফ্যাট লিকারিং। এখানে অয়েল, ফ্যাট এবং অন্যান্য ওয়াক্স যেগুলো আছে সেগুলোকে ইমালশন ফর্মে চামড়ার সাথে যুক্ত করা হয়। ইমালশন ফর্মে, আমি আবারও বলতেছি, অয়েল, ফ্যাট, ওয়াক্স এগুলোকে ইমালশন তৈরি করে তারপরে চামড়ার ওই লেদারের সাথে অ্যাড করা হয়, যেন ফাইবারগুলো লুব্রিকেট হয় এবং চামড়ার ফ্লেক্সিবিলিটি এবং সফটনেসটা বাড়ে। আচ্ছা, এবার হচ্ছে ড্রাইং এবং কন্ডিশনিং। চামড়াটা এর পরবর্তীতে ড্রাই করা হয় একটা নির্দিষ্ট ময়েশ্চার লেভেল পর্যন্ত। ময়েশ্চার লেভেলটা খুবই গুরুত্বপূর্ণ, সেটাকে খুব সতর্কতার সাথে মেনটেন করা হয়। এরপরে এটাকে নতুন করে রিকন্ডিশন করা হয় এবং ফিনিশিং এর জন্য প্রিপেয়ার করা হয়। আচ্ছা, আমাদের স্টেপ 4, সর্বশেষ স্টেপ হচ্ছে ফিনিশিং। এটা মূলত অপশনাল প্রসেস। যদি আমরা যে প্রোডাক্টটা চাই সেটা যদি আমাদের নির্দিষ্ট পরিমাণ ফিনিশিং এর দরকার হয়, সেক্ষেত্রেই শুধু এটা ব্যবহার করা হয়। এখানে হচ্ছে প্রথমত সারফেস কোটিং, অর্থাৎ একটা ওয়াইড রেঞ্জ অফ কোটিং এখানে ব্যবহার করা হয়। সেটাকে ব্রাশ দিয়ে
অ্যাপ্লাই করা যেতে পারে, রোলার কোটিং দিয়ে অ্যাপ্লাই করা যেতে পারে, স্প্রে দিয়ে অ্যাপ্লাই করা যেতে পারে, অর্থাৎ চামড়ার উপরে যে আলাদা একটা একটা লেয়ার তৈরির জন্য বা একটা সারফেস কোটিং দেওয়ার জন্য বিভিন্ন রকম এজেন্ট, কেমিক্যাল এজেন্ট ইউজ করা হয়। এরপর হচ্ছে এমবসিং এন্ড পলিশিং, চামড়াটাকে এমবস করা যায়। যদি আমরা স্পেসিফিক কোনো গ্রেইন প্যাটার্ন বা চামড়ার উপরে যদি কোনো ডিজাইন দেখতে চাই তাহলে সেই ডিজাইনটা এমবস করা যায়, অথবা এটাকে নির্দিষ্ট শাইনিং এর জন্য এটাকে পলিশ করা হয়। আচ্ছা, এবার দেখি আমরা লেদার ইন্ডাস্ট্রির এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট এবং সাস্টেনেবিলিটি। মূলত ট্রেডিশনাল যে লেদার প্রসেস সেগুলো খুবই হাইলি পলিউটিং ইন্ডাস্ট্রি, অর্থাৎ প্রচুর পরিমাণে পরিবেশের জন্য ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করা হয় এবং এতে প্রচুর পানি কনজাম্পট হয়, প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানির দরকার হয়। এবং আলটিমেটলি যেহেতু এই ইন্ডাস্ট্রিটা খুবই গ্রোয়িং একটা ইন্ডাস্ট্রি, ফাস্টেস্ট গ্রোয়িং ইন্ডাস্ট্রি, তো এটা আস্তে আস্তে প্রয়োজনের তাগিদেই পরিবেশের জন্য উপকারী বিভিন্ন রকমের বা পরিবেশের জন্য ক্ষতিকর নয় এমন বিভিন্ন রকমের প্রসেস আবিষ্কৃত হয়েছে, সাস্টেনেবল প্রসেস। যেমন কয়েকটা মেথড আছে, যেমন ধরেন সল্ট ফ্রি প্রিজার্ভেশন, অর্থাৎ এখানে এই মেথড যেটা হচ্ছে আপনার বিভিন্ন রকমের সল্ট যে ইউজ করা হয় সেই সল্টটাকে টোটালি বাদ দিয়ে দিয়েছে প্রসেসের মাধ্যমে। ফলে হয় কি, যে ওয়েস্ট ওয়াটারটা তৈরি হয় চামড়ার ইয়ে থেকে সেটা স্যালাইন ওয়াটার হয় না, অর্থাৎ নর্মাল ওয়েস্ট ওয়াটার হয়, অন্যান্য কেমিক্যাল থাকে বাট লবণ থাকে না। তারপর হচ্ছে এনজাইমেটিক হেয়ার রিমুভাল, অর্থাৎ যে আমরা যে লাইমটা ব্যবহার করি, সোডিয়াম সালফাইড বা অন্যান্য রকমের হার্শ কেমিক্যাল ব্যবহার না করে আমরা কিন্তু ন্যাচারালি এনজাইম ব্যবহার করে চামড়ার যে হেয়ারগুলো আছে সেগুলো রিমুভ করতে পারি, এবং এটা কিন্তু সালফাইড এবং অন্যান্য পলিউটেন্টের মাত্রা খুবই মানে সিগনিফিকেন্টলি কমায় দেয়। তারপর হচ্ছে ক্রোম রিসাইক্লিং, এখানে হচ্ছে মূলত রিকভারিং এবং রিউজিং অফ ক্রোমিয়াম ফ্রম ওয়েস্ট ওয়াটার টু মিনিমাইজ এনভায়রনমেন্টাল ডিস্টার্ব, অর্থাৎ আমরা ক্রোম ট্যানিং এ যে ক্রোমিয়াম লবণগুলো ব্যবহার করেছি, ক্রোমিয়াম কেমিক্যালগুলো, সেই কেমিক্যালগুলো আবার ওয়েস্ট ওয়াটার থেকে রিকভার করা, এবং রিকভার করে দুইটা লাভ, একটা হচ্ছে আমাদের ওয়েস্ট ওয়াটারটা তাহলে পরিবেশের জন্য ক্ষতিকর হলো না, দ্বিতীয়ত হচ্ছে এই রিকভার্ড ম্যাটেরিয়ালগুলো আমরা আবার পরবর্তীতে ব্যবহার করতে পারি। এবার হচ্ছে ওয়াটার রিসাইক্লিং অ্যান্ড রিউজ, ইমপ্লিমেন্টিং এফিশিয়েন্ট ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম টু রিডিউস ওভারঅল ওয়াটার কনজাম্পশন। ওভারঅল ওয়াটার কনজাম্পশন কমানোর জন্য পানিটাকে রিসাইকেল করা হয়, রিউজ করা হয়। এবারে হচ্ছে ওয়াটার ভ্যালোরাইজেশন, অর্থাৎ সলিড ওয়েস্টের জন্য ওয়েস্ট ভ্যালোরাইজেশন, সলিড ওয়েস্টের জন্য সলিড ওয়েস্টটাকে কি বলে কনভার্ট করার জন্য বিভিন্ন রকম পদ্ধতি আবিষ্কার করা। যেমন ধরেন চামড়ার যে প্রোটিন সরানোর যে পদ্ধতিটা আমরা বললাম শুরুতে, কিংবা ফ্যাট রিমুভ করার যে পদ্ধতিটা, তো এখান থেকে যে আমরা যে বাই প্রোডাক্টগুলো পাই বা ওয়েস্ট প্রোডাক্টগুলো পাই সেগুলোর মধ্যে সেগুলো কিন্তু প্রচুর নিউট্রিয়েন্ট রিচ প্রোডাক্ট। তো এগুলো থেকে যদি আমরা সার তৈরি করি অথবা বায়োফুয়েল তৈরি করি তাহলে কিন্তু একটা এনভায়রনমেন্টের জন্য ক্ষতিকর জিনিস যাওয়ার সম্ভাবনা কম থাকে। এ পর্যায়ে হচ্ছে আমরা চামড়ার প্রসেসিং এর যে বিভিন্ন ধাপ সেগুলোর সাথে একদম অরিজিনাল সেগুলোর ছবি আমরা দেখানোর চেষ্টা করেছি। তো এই ছবিটা যদি জুম করে দেখা যেত তাহলে আপনারা আরো সুন্দর করে দেখতে পেতেন, মানে প্রত্যেকটা ধাপের অরিজিনাল ছবি বা অরিজিনালি কোন ধাপে কি কাজ করা হয় সেটা এখানে একটু দেওয়ার চেষ্টা করা হয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে বা জিনিসটা আইডিয়াটা কনজিউম করার সুবিধার্থে। এবারে স্যাম্পল কোশ্চেন দেখি, আমরা লেদার নিয়ে কিছু স্যাম্পল কোশ্চেন বের করেছি যেগুলো আসলে পরীক্ষায় আসার মতো। এখানে অল্প কয়েকটা স্যাম্পল কোশ্চেন দেয়া আছে, আপনারা বাকিগুলো নিজেরা চেষ্টা করে দেখে নেবেন। এবারে আছে এডিবল অয়েল। এডিবল অয়েল হচ্ছে আমরা ভোজ্য তেল যেটাকে বলি বাংলায়, যে অয়েলগুলো আমরা খেয়ে থাকি। এডিবল অয়েল মূলত প্ল্যান্ট এবং অ্যানিমাল সোর্স থেকে প্রাপ্ত ফ্যাট, যেগুলো কুকিং এর জন্য বা বেকিং এর জন্য, ফ্রাইং এর জন্য বা সালাদ ড্রেসিং এর জন্য ব্যবহার করা হয়। এরা বিভিন্ন রকম, এদের ফ্লেভার বিভিন্ন হতে পারে, নিউট্রিশনাল ভ্যালু বিভিন্ন হতে পারে এবং স্মোক পয়েন্টটাও বিভিন্ন হতে পারে। স্মোক পয়েন্টটা কি জিনিস? স্মোক পয়েন্ট হচ্ছে তেল পুড়ে যাওয়ার টেম্পারেচার, অর্থাৎ যেই পর্যায়ে গিয়ে তেলটা পুড়ে যায়, মানে একদম তেলটা ব্যবহারের অযোগ্য হয়ে যায় সেই টেম্পারেচারটা, এবং তেল থেকে ধোঁয়া দেখা যায় সেই টেম্পারেচারটাকে বলা হয় ওই তেলের স্মোক পয়েন্ট। এটা নিয়ে আমরা সামনে আরো আলোচনা করব। তো এডিবল অয়েলের যে কমন টাইপগুলো আছে সেগুলো আমরা একটু দেখি। প্লান্ট বেসড অয়েল যেগুলো আছে, আমরা এগুলোকে প্রথমে একটা ক্যাটাগরিতে ভাগ করেছি, প্লান্ট বেসড, অ্যানিমাল বেসড। আবার এই ক্যাটাগরিগুলোর মধ্যে যে সাব ক্যাটাগরির যে তেলগুলো আছে সেগুলো আমরা এখানে উল্লেখ করেছি। তো আমরা সবগুলো মুখে বলবো না, আমরা শুধু নামগুলো পড়ে যাব, ভিতরে কোনটার কি বৈশিষ্ট্য আছে সেগুলো ভিতরে দেয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। অ্যাভোকাডো অয়েল আছে প্লান্ট বেসের মধ্যে, তারপরে ক্যানোলা অয়েল আছে, কোকোনাট অয়েল নারিকেল তেল আছে, তারপরে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আছে, তারপরে পিনাট অয়েল আছে, বাদাম থেকে যে তেলটা বের হয়। আমি কয়েকটা তেলের ছবি দিয়ে দিয়েছি আপনাদের এখানে। এরপর হচ্ছে ফ্ল্যাক্সিড অয়েল আছে, তারপরে মাস্টার্ড অয়েল আছে, সরিষার তেল, পাম অয়েল আছে, পাম তেল, তারপর সিসমি অয়েল আছে,
এরপরে হচ্ছে সয়াবিন তেল, এরপরে সানফ্লাওয়ার অয়েল। আমরা বিভিন্ন রকমের অয়েলের বা ভেজিটেবল অয়েলের আমরা ছবি বাস্তবে কিরকমের দেখতে সেগুলো ছবি সহ এবং সাথে কোন কাজের জন্য বা কোন 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 সেক্টরে আসলে এটা ব্যবহার করা সবচেয়ে বেস্ট, এটা এই ছবিতে উল্লেখ করা আছে, আপনারা একটু ভালো করে দেখে নেবেন। এখানে ভেজিটেবল অয়েল আছে যেটা বেকিং এর জন্য উপযোগী, তারপরে কর্ন অয়েল আছে, তারপরে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আছে, অ্যাভোকাডো অয়েল আছে, কোকোনাট অয়েল আছে, আছে হচ্ছে ক্যানোলা অয়েল এবং সয়াবিন অয়েল, তারপরে পিনাট অয়েল, এরপরে আছে টোস্টেড সিসমি অয়েল, এরপরে হচ্ছে রাইস ব্রান অয়েল এবং সর্বশেষ ওয়ালনাট অয়েল। এই অয়েলগুলো কোনটা কি কাজের জন্য বা কি রান্না পারপাসে কোনটা উপযোগী সেটা এখানে উল্লেখ করা আছে। এবারে অ্যানিমেল বেসড অয়েলের মধ্যে রয়েছে বাটার এবং ঘি। আমরা যেটাকে ঘি হিসেবে জানি, ঘি এবং মাখন, এই দুটাই হচ্ছে মূলত ডেইরি প্রোডাক্ট, দুধ থেকে সরাসরি পাওয়া যায়। এরপরে এডিবল অয়েল এক্সট্রাকশন, মানে এডিবল যে অয়েলটা সেটা আমরা কিভাবে এক্সট্রাক্ট করতে পারি বিভিন্ন রকমের সিড থেকে অথবা ফল থেকে অথবা বিভিন্ন রকমের বাদাম থেকে কিভাবে এটা এক্সট্রাক্ট করতে পারি। তো এটা মূলত দুইটা মেইন মেথড আছে এটা এক্সট্রাক্ট করার জন্য, একটা হচ্ছে মেকানিক্যাল প্রেসিং আর একটা হচ্ছে সলভেন্ট এক্সট্রাকশন। মেকানিক্যাল প্রেসিং মানে সোজা বাংলায় একদম প্রচন্ড চাপ দিয়ে, ফিল্টার প্রেস ব্যবহার করে প্রচন্ড রকমের চাপ দিয়ে তেল বের করা, সোজা কথা। মানে নর্মালি আমাদের দেশে স্থানীয় পর্যায়ে তেল বের করার জন্য যে প্রসেসটা ব্যবহার করা হয়, যেটা সবচেয়ে বেশি ওয়াইডলি ইউজ করা হয়। তো মেকানিক্যাল প্রসেসটা হচ্ছে মূলত কন্টিনিউয়াস একটা স্ক্রু প্রেস ব্যবহার করে অথবা একটা এক্সপেলার ব্যবহার করে, যেটা ফিজিক্যাল প্রেসার দেয় এবং বীজ থেকে পিষে ওখান থেকে তেল বের করে নিয়ে আসে। তো এই প্রেসিংটা আবার দুই রকমের হতে পারে, একটা হচ্ছে হট প্রেসিং। এই মেথডে হচ্ছে প্রেস করার সময় হিট ইউজ করা হয় যাতে তেলের ভিসকোসিটি কমে যায় এবং তেলটা খুব সহজে এক্সট্রাকশন করা যায়। তবে যদি এই হট প্রেসিং এর সময় যদি টেম্পারেচার বেশি হয়ে যায়, বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তেলের ফ্লেভার, কালার এবং নিউট্রিশনাল ভ্যালুতে ইফেক্ট করতে পারে। আর কোল্ড প্রেস হচ্ছে এটা মূলত এই তেলটার কোয়ালিটি ভালো হয়, এই তেলটার স্বাদও ভালো হয় এবং এটা হচ্ছে লো টেম্পারেচারে 49 ডিগ্রির কম, অর্থাৎ মোটামুটি রুম টেম্পারেচারের চেয়ে সামান্য একটু বেশি টেম্পারেচারে এই প্রেসিংটা করা হয়। এর ফলে মূলত তেলের যে ন্যাচারাল যে সুবাস, সুগন্ধি, ফ্লেভার, নিউট্রিয়েন্ট এগুলো মোটামুটি অক্ষত থাকে। তবে এক্ষেত্রে কিন্তু ইল্ডটা কম হয়, অর্থাৎ আমরা বীজ থেকে কম পরিমাণ তেল পাই। আমরা এখানে তেল প্রেসিং এর যে মেশিনটা সেটার একটা ছবি দেখানোর চেষ্টা করেছি এবং সাথে চারপাশে গোল করে বিভিন্ন রকমের যে তেলের বিভিন্ন রকম তেল এবং সেগুলোর মেইন যে সিড গ্রেইন সেগুলো দেখানোর চেষ্টা হয়েছে এখানে। যেমন আপনার এখানে সরিষার তেল এবং সাথে সরিষার ছবি দেয়া আছে, তারপরে বাদামের তেল এবং বাদামের ছবি দেয়া আছে, সানফ্লাওয়ারের ছবি দেয়া আছে, সূর্যমুখী, তারপর হচ্ছে নারিকেল তেল, সাথে নারিকেলের ছবি দেওয়া আছে, এরকম। আর মূলত তেল বের করার এই মেশিনটা হচ্ছে এরকম। আপনারা এটা হয়তো দেখেছেন, কেউ কেউ হয়তো বাস্তবেও দেখেছেন সরিষার তেল এক্সট্রাক্ট করার মেশিন যেটা। আচ্ছা, দ্বিতীয় প্রসেস হচ্ছে তেল বের করার সলভেন্ট এক্সট্রাকশন। এটা আরো এফিশিয়েন্ট পদ্ধতি এবং এটা মূলত ইন্ডাস্ট্রিয়াল ইউজ করা হয়। এক্ষেত্রে বিভিন্ন কেমিক্যাল সলভেন্ট ব্যবহার করে তেলটাকে এক্সট্রাক্ট করা হয়, যেটাকে তেলটাকে মূলত হচ্ছে ডিজলভ করা হয় প্রথমে সলভেন্টের মধ্যে, পরবর্তীতে ওই সলভেন্ট থেকে আবার তেলটাকে আলাদা করে নিয়ে যাওয়া হয়। তবে মূলত যে আমরা খাবারের যে তেল, ভোজ্য তেলের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত সলভেন্ট হচ্ছে ফুড গ্রেড হেক্সেন, যেটা আপনারা হেক্সেন চিনেন, অর্থাৎ 6টা কার্বনের যে বেনজিনের যে চেইনটা, এখানে যদি কি বলে ডাবল বন্ডটা না থাকে তাহলে যেই সাইক্লিক যে অংশটা পাওয়া যায় সেটাকে নাম হচ্ছে হেক্সেন। তো হেক্সেন থেকে কিন্তু হেক্সেনকে কিন্তু সলভেন্ট এক্সট্রাক্টর হিসেবে ব্যবহার করা যায়। প্রিপারেশন হচ্ছে প্রথমে র মেটেরিয়াল গুলো অর্থাৎ সিডগুলোকে ক্লিন করা হয়, ডিহল করানো হয়, মানে ছোলা ছাড়ানো হয়, তারপরে গ্রাউন্ড করা হয়, আরো ভাঙা হয়, রোল করা হয় এবং আলটিমেটলি ফ্লেক্স বা চিপসের মতো তৈরি করা হয় একটু চ্যাপ্টা চ্যাপ্টা আকারে, যেন সারফেস এরিয়া বাড়ে। তবে যেসব সিডের জন্য হাই অয়েল কন্টেন্ট আছে, যেসব সিডের মানে তেল অনেক বেশি পরিমাণ, সেগুলোর জন্য কিন্তু প্রেসিং এর পূর্বে একটা প্রি প্রেসিং স্টেপও ইনক্লুড থাকতে পারে। এরপর হচ্ছে এক্সট্রাকশন। এক্সট্রাকশনে হচ্ছে যে যে চিপস তৈরি করা হলো, চ্যাপ্টা যে চিপসগুলো তৈরি করা হলো সেগুলোকে একটু ধোয়া হয় এবং সলভেন্টের মধ্য দিয়ে, কন্টিনিউয়াস এক্সট্রাক্টরের মধ্য দিয়ে এটাকে ওয়াশ করা হয়। ওয়াশ করার ফলে হয় কি, সলভেন্টটা হচ্ছে এই তেলটাকে ডিজলভ করে ফেলে এবং একটা মিক্সচার তৈরি করে, যেটা মিসেলিয়া বলা হয়। এরপরে হচ্ছে ডিসলভেন্টাইজিং। এই পদ্ধতিতে রিমেইনিং যে সলিড ম্যাটেরিয়াল গুলো আছে, অর্থাৎ আমরা বলি তেল বের করার ফলে যে ছোবড়াগুলো থাকে বা মিল বলা হয় যেটাকে,
এটাকে স্টিম দিয়ে উত্তপ্ত করা হয় এবং ডিসলভেন্টাইজার বা টোস্টার নামক একটা ইয়ার মধ্য দিয়ে ইভাপোরেট করে রেসিডুয়াল কোনো সলভেন্ট থাকলে সলভেন্টগুলোকে আলাদা করে ফেলা হয়। এরপরে ডিস্টিলেশন, মিসিলিয়াটাকে এরপরে হিট করা হয় এবং সলভেন্টটাকে ইভাপোরেট করে সম্পূর্ণ বাকি যে সলভেন্ট আছে সম্পূর্ণরূপে আলাদা করা হয় এবং কনডেন্সড করা হয়, অর্থাৎ শীতল করে আবার রিসাইকেল করে পরবর্তীতে ব্যবহারের জন্য রেডি করা হয়। এবারে প্রসেস হচ্ছে রিফাইনিং, অর্থাৎ যে আমাদের যে তেলটা বের হলো এটা তো ক্রুড অয়েল, মানে একদম সরাসরি বীজ থেকে বেরোনো একদম কাঁচা তেল। তো এটাকে পরবর্তীতে প্রসেসিং এর জন্য পাঠানো হয় যেন কোনো রকম ইমপিউরিটি এর মধ্যে না থাকে। আমরা টোটাল প্রসেসটার আমরা একটা ফ্লো চার্ট এখানে দেখিয়েছি আপনাদের। এই ফ্লো চার্টটা একটু খেয়াল করে দেখবেন, তাহলে মোটামুটি টোটাল প্রসেসটা সম্পর্কে আইডিয়া আরো ক্লিয়ার হবে। আমরা একটু সামনে যাই। এরপর হচ্ছে অল্টারনেটিভ অ্যান্ড অ্যাডভান্স মেথড, আরো বিকল্প তেল এক্সট্রাক্ট করার আরো বিকল্প যে মেথড আছে তার মধ্যে একটা হচ্ছে সুপার ক্রিটিক্যাল ফ্লুইড এক্সট্রাকশন। এখানে মূলত কার্বন ডাইঅক্সাইড একটা সুপার ক্রিটিক্যাল স্টেজে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়, এটা লিকুইড বা গ্যাস উভয় ক্ষেত্রে ব্যবহার করতে পারে। কার্বন ডাইঅক্সাইডকে সলভেন্ট হিসেবে ব্যবহার করে এখানে তেল এক্সট্রাক্ট করা হয়। আরেকটা আছে হচ্ছে অ্যাকুয়াস এনজাইমেটিক এক্সট্রাকশন, এখানে মূলত পানির সাথে সাথে এনজাইম ব্যবহার করা হয়। এনজাইমটা মূলত ব্যবহার করা হয় সেল, মানে গাছের বা সিড অয়েলের যে সেলটা আছে এই সেলের ওয়ালটা ভেঙে এখান থেকে তেলটাকে রিলিজ করার জন্য এনজাইম ব্যবহার করা হয়। এটা মূলত এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি প্রসেস এবং এখানে যে সলভেন্ট এবং অন্যান্য যেসব জিনিস ইউজ করা হয় সেগুলো মূলত অর্থাৎ ন্যাচারাল যেসব ইয়ে আছে সেগুলোই থাকে, বাইরের কোনো এক্সট্রা অতিরিক্ত ক্ষতিকর কোনো কেমিক্যাল এর মধ্যে তেলের মধ্যে বলেন বা ওয়েস্ট ম্যাটেরিয়ালের মধ্যে কোনোটাতেই থাকে না। আচ্ছা, এবার আমরা দেখি পোস্ট এক্সট্রাকশন রিফাইনিং, অর্থাৎ এক্সট্রাকশনের পরে যে ক্রুড আমার যে এডিবল অয়েলটা সেটা কিন্তু এটা রিফাইনিং প্রসেসের মধ্যে দিয়ে যায় এবং এটাকে মূলত কমার্শিয়াল মার্কেটিং এর জন্য এগুলোকে ব্যবহার করা হয়। তো কমন রিফাইনিং প্রসেসগুলো হচ্ছে এই রিফাইনিং এর মধ্যে মূলত তেলের কালার ইমপ্রুভ করা হয়, ফ্লেভার সুন্দর করা হয় এবং স্টেবিলিটি বাড়ানো হয়। প্রথম হচ্ছে ডিগামিং, অর্থাৎ বিভিন্ন রকমের ফসফোলিপিড এবং গাম জাতীয় যে পদার্থ থাকে সেগুলোকে রিমুভ করে। আমরা এখানে দেখতে পাচ্ছি কমার্শিয়াল এডিবল অয়েল সিড প্রসেসিং, অর্থাৎ টোটাল কমার্শিয়ালি আমরা যে বড় বড় কারখানায় থেকে আমরা যে এডিবল অয়েলটা পাই সেইটার প্রসেসিং এর টোটাল ফ্লো চার্টটা আমরা এখানে একটু তুলে আনছি। আপনারা, আমি এটা ব্যাখ্যা করতে যাব না, আপনারা এটাকে একটু নিজেরা পড়ার চেষ্টা করবেন, তাহলে আশা করি নিজেরা বুঝতে পারবেন, বিস্তারিত ইয়ে করবেন। টোটাল প্রসেসটা আমরা অলরেডি আগে বলেছি, আপনারা একটু নিজেরা দেখে নিন। এরপরে হচ্ছে নিউট্রালাইজেশন, এখানে প্রথমত কি করা হয়, তেলের যে ফ্রি ফ্যাটি অ্যাসিড গুলো আছে সেগুলো অ্যালকালি সলিউশনের সাথে মিক্স করে এগুলোকে নিউট্রালাইজ করা হয়। এরপরে ব্লিচিং করা হয়, অর্থাৎ বিভিন্ন কালারিং পিগমেন্ট যেগুলো থাকে তেলের মধ্যে সেগুলোকে অ্যাক্টিভেটেড ক্লে, অ্যাক্টিভেটেড কার্বন বর্ণনা অ্যাবজর্বেন্ট ইউজ করে সেগুলোকে সরিয়ে ফেলা হয়। এরপরে হচ্ছে ডিঅডোরাইজেশন, এটা মূলত হাই টেম্পারেচার স্টিম ব্যবহার করে ভ্যাকুয়াম প্রসেসের মধ্য দিয়ে তেলের মধ্যে যে বিভিন্ন রকম ভোলাটাইল কম্পোনেন্ট থাকে যার ফলে তেলের মধ্যে কিছুটা গন্ধ হতে পারে, সেই গন্ধ ম্যাটেরিয়ালগুলো দূর করা হয়। আমরা এখানে নিচের ছবিটায় বিস্তারিত প্রসেসগুলো দেখতে পাচ্ছি। তেলের গ্রেইন থেকে এটাকে ক্লিনিং করা হয়, ড্রাইং করা হইলো, এরপরে ফ্লুটেড মিলের মধ্য দিয়ে স্ক্রু প্রেসের মধ্য দিয়ে প্রেস করে এরপরে ফিল্টার করা হলো। ফিল্টার করার পর আমরা যে তেলটা পেলাম সেটাকে সরাসরি মানে কোল্ড প্রেসেড অয়েল হিসেবে ইউজ করা হয়, অথবা এই অয়েলি কেকটাকে আমরা সলভেন্ট এক্সট্রাক্টরের মাধ্যমে আমরা এক্সট্রাকশন করে যে তেল পেতে পারি সেই তেলটাকে আবার পরবর্তীতে অ্যাসিড এবং অন্যান্য বিভিন্ন রকমের প্রসেসের মধ্যে দিয়ে কয়েকটা ধাপে এরকে প্রসেসিং করে রিফাইন করে পরবর্তীতে রিফাইন্ড অয়েলটা পাওয়া যায়। এবং এই বিভিন্ন পর্যায়ে প্রসেসিং এর বিভিন্ন পর্যায়ে কিন্তু বিভিন্ন রকমের ওয়েস্ট ম্যাটেরিয়াল আলাদা হয়ে যায়, যেমন ডিগামিং এর ফলে গাম আলাদা হয়ে যায়, নিউট্রালাইজেশনের ফলে সোপিং ম্যাটেরিয়াল যেগুলো থাকে আলাদা হয়ে যায়, ব্লিচিং এর ফলে ব্লিচিং যে ম্যাটেরিয়াল আছে সেগুলো আলাদা হয়ে যায়, তারপরে উইন্টারাইজেশনের ফলে ওয়াক্স অংশটুকু আলাদা হয়ে যায় এবং ডিওডোরাইজেশনের ফলে বিভিন্ন রকমের গন্ধ তৈরির যে অডর তৈরির যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো আলাদা হয়ে যায়। যাই হোক, এবারে আমরা ক্রুড কুকিং অয়েল রিফাইনিং প্রসেস, তেলটাকে রিফাইনিং এর যে প্রসেসটা, অর্থাৎ আমরা রিফাইনিং এর যে প্রসেসটা একটু আগে আমরা দেখলাম সেটার বিস্তারিত একটা এখানে আমরা কি বলতে পারি, ফ্লো চার্ট বলতে পারি। আপনারা একটু নিজেরা সময় নিয়ে একটু মিলিয়ে দেখবেন, তাহলে পুরো প্রসেসটা একটু ক্লিয়ার হবে। এবার আমরা দেখব তেলের হাইড্রোজেনেশন। হাইড্রোজেনেশন হচ্ছে মূলত ফ্যাট মডিফিকেশন প্রসেস। এটা মূলত হচ্ছে যে তেলের প্রপার্টিটাকে কেমিক্যালি অল্টার করে দেওয়া, অর্থাৎ এটার লম্বা একটা
অ্যাপ্লিকেশন আছে বিভিন্ন বিভিন্ন খাতে, বিশেষ করে ফুড ইন্ডাস্ট্রিতে বিশাল বিশাল পার্সপেক্টিভ আছে। তো হাইড্রোজেনেশনের মূল কাজটা হচ্ছে তেলের স্যাচুরেশন লেভেলটাকে কম বেশি করে তেলটাকে নর্মাল টেম্পারেচারে সলিড যে তেলটা থাকে সেটাকে হয়তো, বা নর্মাল টেম্পারেচারে যে তেলটা লিকুইড থাকে সেটাকে হয়তো সলিড করে ফেলানো, এরকমের আর কি। যাই হোক, হাইড্রোজেনেশনের মূল পারপাস হচ্ছে লিকুইড অয়েলগুলোকে সলিডিফাই করা, এদের অক্সিডেটিভ স্টেবিলিটি বাড়ানো, এদের টেক্সচার বাড়ানো এবং ফাংশনালিটি বাড়ানো। হাইড্রোজেনেশন প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে প্রথমে ফিড প্রিপেয়ার করতে হয়, অর্থাৎ যে তেলটাকে পিউরিফাই করা হয়েছে, ব্লিচ করা হয়েছে এবং ড্রাই করা হয়েছে, সেইটাকে মোটামুটি একটা রিকোয়ার্ড টেম্পারেচার, যেটা হচ্ছে টিপিক্যালি 150 থেকে 220 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে উত্তপ্ত করতে হয়। উত্তপ্ত করার পরে এই তেলটাকে সরাসরি রিয়াকশন ভেসেলে নিয়ে যাওয়া হয়, যেটাকে আমরা হাইড্রোজেনেটর বলতেছি। এই হাইড্রোজেনেটরের মধ্যে হাইড্রোজেন গ্যাস দ্বারা এটাকে ট্রিট করা হয়। এর অবশ্যই মেটালিক ক্যাটালিস্ট উপস্থিত থাকে, যেমন নিকেল বা এরকমের কিছু জিনিসপত্র। তো হাইড্রোজেনেশন হয়ে যাওয়ার পরে ডিজায়ার্ড লেভেলের স্যাচুরেশন যখন হয়ে যাবে, তখন হচ্ছে এটাকে আবার ফিল্টার করা হয় এবং ক্যাটালিস্টটাকে রিমুভ করে ফেলা হয়। এরপরে পোস্ট রিফাইনিং প্রসেসে এই তেলটা আবার সেকেন্ড ব্লিচিং বা ডিঅডারাইজেশন স্টেপের মধ্যে দিয়ে যায়, যার ফলে ক্যাটালিস্টের বা অন্য কোনো রেসিডিউয়াল ভোলাটাইল কম্পাউন্ডের যদি কোনো রকমের অডর বা বাজে অডর বা গন্ধ থাকে বা অন্য রকমের কোনো টেক্সচার থাকে, সেগুলোকে যেন রিমুভ করা যায়। তো এখানে আমরা দুই রকমের হাইড্রোজেনেশন আমরা অ্যাচিভ করি সাধারণত ইন্ডাস্ট্রিয়ালি। একটা হচ্ছে পার্শিয়াল হাইড্রোজেনেশন, একটা হচ্ছে ফুল হাইড্রোজেনেশন। পার্শিয়াল হাইড্রোজেনেশন মূলত কিছু ডাবল বন্ডটাকে এরা ভেঙে সিঙ্গেল বন্ড করে, অর্থাৎ কিছু ডাবল বন্ড ভেঙে সেখানে হাইড্রোজেন ইন্ট্রোডিউস করা হয় কিছু পরিমাণ, আর বাকি অংশ কিন্তু ডাবল বন্ড থেকে যায়, অর্থাৎ কিছু পরিমাণ আনস্যাচুরেশন কিন্তু থেকে যায়। এই প্রসেসে হচ্ছে মূলত ট্রান্স ফ্যাট যেগুলো, সেগুলো উৎপাদিত হতে পারে, যেগুলো মূলত কি বলে নেগেটিভ হেলথ ইফেক্টের জন্য পরিচিত, সেগুলোকে অথবা যেগুলো হচ্ছে বিভিন্ন রকমের আইনের মাধ্যমে যেগুলো যেসব ফ্যাট ব্যবহার করা নিষিদ্ধ, সেগুলোকে আমরা উপকারী বা আইনগতভাবে সিদ্ধ এমন ম্যাটেরিয়ালে কনভার্ট করতে পারি। আর ফুল হাইড্রোজেনেশন যেটা, সেখানে হচ্ছে অলমোস্ট সকল ডাবল বন্ডগুলোকেই হাইড্রোজেন দ্বারা স্যাচুরেট করে ফেলা হয় এবং ফলে খুবই একটা সলিড এবং হাই মেল্টিং পয়েন্টের একটা ফ্যাট পাওয়া যায়, যেটার মধ্যে ট্রান্স ফ্যাটের কন্টেন্টটা খুবই নেগলিজিবল অ্যামাউন্ট থাকে এবং মাঝে মাঝে এটা আবার ইন্টারটেস্টিফাই করা হয় বিভিন্ন রকমের লিকুইড অয়েল দিয়ে, এটাকে ইন্টারটেস্টিফাই করা হয় এবং নির্দিষ্ট কনসিস্টেন্সি পাওয়ার জন্য এটাকে ট্রিট করা হয়। পাশে আমরা দেখতে পাচ্ছি একটা হাইড্রোজেনেটর। এইখানে হচ্ছে বিভিন্ন রকমের বেশ কয়েক ধাপে ক্যাটালিস্ট বেড আমরা দেখতে পাচ্ছি। এই ক্যাটালিস্ট বেডের মধ্যে নিকেল ক্যাটালিস্ট থাকে, উপর থেকে তেল এবং ক্যাটালিস্ট একত্রে দেওয়া হয় এবং পাশের থেকে পাইপ থেকে হাইড্রোজেন দেওয়া হয়, ফলে আলটিমেটলি এই রিঅ্যাক্টরের ভিতরে ক্যাটালিস্টের সাথে হাইড্রোজেন এবং তেলের একটা সংমিশ্রণের জায়গা তৈরি হয় এবং নিচের থেকে আমাদের ডিজায়ার্ড যে তেলটা সেটা আমরা বের করে ফেলতে পারি। আচ্ছা, এবারে হচ্ছে এডিবল অয়েলের বিভিন্ন রকমের টেস্ট, বিভিন্ন রকমের ফিজিক্যাল, কেমিক্যাল এবং বিভিন্ন রকমের অ্যাডভান্স টেস্ট করা হয় মূলত তেলের কোয়ালিটি, অথেন্টিসিটি এবং সেফটি এনশিওর করার জন্য। তো আমরা কয়েকটা টেস্টের নাম একটু দেখবো। প্রথমত হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি অ্যান্ড রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এগুলো মূলত তেলের আইডেন্টিটি কনফার্ম করার জন্য এবং অ্যাডাল্টারেশনটা, অর্থাৎ কতদিন তেলের বয়স হয়েছে বা হয়েছে সেটা দেখার জন্য এটাকে এই ধরনের এই স্পেসিফিক গ্র্যাভিটি এবং রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মাপা হয় এবং বিভিন্ন রকমের ভিন্ন ভিন্ন তেলের কিন্তু আবার ভিন্ন ভিন্ন ডেনসিটি বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স থাকে, আবার একই তেলের সময়ের সাথে সাথে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স চেঞ্জ হতে পারে। যেমন হচ্ছে স্মোক পয়েন্ট, এটা মূলত হচ্ছে কোন টেম্পারেচারে তেলটা নিজে নিজেই তেলের মধ্যে ধোয়া হওয়া শুরু করে, অর্থাৎ তেলটা মূলত পোড়া শুরু করে, এটাকে আমরা বলতেছি স্মোক পয়েন্ট। তো ফ্রেশ অয়েল যেটা, সেটা স্মোক পয়েন্ট একটু হাই হয়, আর যদি তেলটা ফ্রেশ না হয় তাহলে একটু লোয়ার স্মোক পয়েন্ট হয়। আর লোয়ার স্মোক পয়েন্টটা মূলত তেলের ডিগ্রেডেশনের একটা চিহ্ন আর কি। অর্থাৎ আমি একটা তেলকে যদি একাধিকবার ব্যবহার করি, কোনো ভাজা পোড়ায় যদি একাধিকবার ব্যবহার করি, তাহলে সেটার প্রতিবার ব্যবহারের পরে সেটা স্মোক পয়েন্ট কিছুটা করে নিচে নেমে আসে। তো এখান থেকে আমরা তেলটা ফ্রেশ কিনা সেটা করতে পারি। এরপর হচ্ছে অ্যাসিড ভ্যালু বা ফ্রি ফ্যাটি অ্যাসিড। এই টেস্টটা মূলত হচ্ছে ফ্রি ফ্যাটি অ্যাসিড, তেলের মধ্যে ফ্রি ফ্যাটি অ্যাসিডের পরিমাণটা মেজার করে। একটা হাই অ্যাসিড ভ্যালু বা ফ্রি ফ্যাটি অ্যাসিড মূলত ইন্ডিকেট করে যে তেলের মধ্যে হাইড্রোলাইসিস হয়েছে, যার ফলে তেলের কোয়ালিটি পুয়ার হতে পারে বা এটার স্টোরেজের ক্ষেত্রে বা অন্যান্য
এক্সেসিভ হিটিং এর ক্ষেত্রে এই তেলটা স্ট্যান্ড নাও করতে পারে। এবার হচ্ছে পারক্সাইড ভ্যালু, এটা মূলত হচ্ছে তেলের মধ্যে পারক্সাইড এবং হাইড্রোপারক্সাইডের কনসেন্ট্রেশনটা মেজার করে। এটা মূলত তেলের অক্সিডেশনের ফলে পারক্সাইড তৈরি হয়। তো তাহলে আমরা বোঝা যাচ্ছে যে পারক্সাইড ভ্যালুর মাধ্যমে আমরা বুঝতে পারতেছি তেলের রেনসিডিটি কি পরিমাণ আছে, বা তেলটা আসলে কতখানি অক্সিডাইজড হয়েছে এবং এটার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পথে আসলে কতখানি এগিয়ে গেছে, এটা আমরা বুঝতে পারি। তারপরে আছে পি অ্যানিসিডিন ভ্যালু বা এভি, এটা মূলত সেকেন্ডারি অক্সিডেশন প্রোডাক্ট, যেমন অ্যালডিহাইড, অর্থাৎ তেল অক্সিডাইজড হয়ে গেলে এর মধ্যে যে সেকেন্ডারি অক্সিডেশন প্রোডাক্ট তৈরি হয় অ্যালডিহাইড বা ইত্যাদি, সেগুলোকে মেজার করা হয়। এবং এটাকে মূল কিন্তু পারক্সাইড ভ্যালুর সাথেও মাঝে মাঝে ব্যবহার করা হয়, যে মোটামুটি একটা কম্প্রিহেন্সিভ পিকচার পাওয়ার জন্য, যে আসলে তেলটা আগে কি অবস্থায় ছিল বা ফ্রেশ অবস্থায় কি অবস্থায় ছিল, বর্তমানে কি অবস্থায় আছে, এটা কম্পেয়ার করার জন্য। হচ্ছে আয়োডিন ভ্যালু, এটা মূলত তেলের ডিগ্রি অফ আনস্যাচুরেশন নির্দেশ করে, অর্থাৎ তেলের মধ্যে কি পরিমাণ ডাবল বন্ড আছে সেগুলো নির্দেশ করে। যে যদি আয়োডিন ভ্যালু বেশি হায়ার হয় তাহলে বোঝা যাচ্ছে যে এর মধ্যে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেশি, এবং এটা মূলত অয়েলের যে শেলফ লাইফ এবং অক্সিডেশনের যে অক্সিডেশন প্রবণতা সেটাকেও কিন্তু এফেক্ট করে। এবার আছে স্যাপনিফিকেশন ভ্যালু, এই টেস্টটা মূলত হচ্ছে তেলের মধ্যে যে ফ্যাটি অ্যাসিড থাকে সেটার অ্যাভারেজ মলিকুলার ওয়েট নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়। এই ভ্যালুটা মূলত তেলের কি টাইপের তেল এটা আইডেন্টিফাই করার জন্য, এবং এর মধ্যে ফরেন কোনো ফ্যাট প্রেজেন্ট আছে কিনা সেটা আইডেন্টিফাই করার জন্য ব্যবহার করা হয়। এবার হচ্ছে ময়েশ্চার এবং ভোলাটাইল কন্টেন্ট, তেলের মধ্যে যদি এক্সেস ময়েশ্চার থাকে বা অন্যরকম ভোলাটাইল কন্টেন্ট থাকে সেগুলো তেলের মধ্যে মাইক্রোবায়াল গ্রোথ হতে পারে এবং হাইড্রোলাইসিস হতে পারে, অটোমেটিক হাইড্রোলাইসিস হতে পারে, তেলের ভাঙন হতে পারে। তো এটা আলটিমেটলি তেলটা নষ্ট হয়ে যেতে পারে। তো এইটা মাপার জন্য কিন্তু কার্ল ফিশার টাইট্রেশন নামক একটা টেস্ট ব্যবহার করা হয়। এবার হচ্ছে বাউডুন টেস্ট বা অ্যাডাল্টারেশন টেস্ট, এই টেস্টটা হচ্ছে সিসমি অয়েল বা ঘি এবং অন্যান্য আদার তেলের জন্য ব্যবহার করা হয়। এটা মূলত সিসমি অয়েল যদি তেলের মধ্যে থাকে তাহলে এটা একটা ক্যারেক্টারিস্টিক, এটা রোজ রেড, মানে একদম গোলাপের মতো লাল রঙের কালার রিয়েকশন দেখায়। এবারে আমরা কিছু স্যাম্পল কোশ্চেন এখানে দেয়া আছে, আপনারা একটু নিজেরা দেখবেন কোশ্চেনগুলো অয়েল সংক্রান্ত। আমাদের পরবর্তী পার্ট হচ্ছে পেইন্ট। পেইন্টের কনস্টিটিউয়েন্ট কি কি আছে? পেইন্ট হচ্ছে লিকুইড এবং একটা লিকুইড বা সলিড সাবস্টেন্স, যেটা একটা সারফেসের উপরে দেয়া হয় এবং সারফেসটাকে মূলত প্রোটেকশন করার জন্য বা ডেকোরেশন করার জন্য একটা ফিল্ম বা পাতলা একটা আবরণ তৈরি করে। পেইন্টের কনস্টিটিউয়েন্টের মধ্যে আছে, প্রথমত আছে পিগমেন্ট। মূলত চারটা কম্পোনেন্ট থাকে পেইন্টের মধ্যে। একটা হচ্ছে পিগমেন্ট, এটা হচ্ছে ফাইন ইনসলিউবল পাউডার, যেগুলো মূলত পেইন্টকে এর নির্দিষ্ট কালার, অপাসিটি এবং অন্যান্য প্রপার্টি দেয়। এগুলো মূলত প্রাইম অথবা এক্সটেন্ডার পিগমেন্ট নামে করা হয়। প্রাইম পিগমেন্ট গুলো হচ্ছে কালার এবং হাইডিং পাওয়ার দেয়। এছাড়া কমন এক্সাম্পলের মধ্যে আছে টাইটানিয়াম ডাইঅক্সাইড, এটা সাদা রঙের জন্য ব্যবহার করা হয়, আয়রন অক্সাইড লালের জন্য এবং হলুদের জন্য, এছাড়া কার্বন ব্ল্যাক কালোর জন্য ব্যবহার করা হয়। এক্সটেন্ডার পিগমেন্ট গুলো মূলত খুবই সস্তা, বড় বড় লার্জ পার্টিকেল যেমন ক্যালসিয়াম কার্বনেট, ট্যাল্ক বা সিলিকা, এগুলো হচ্ছে এক্সটেন্ডার পিগমেন্ট হিসেবে ইউজ করা হয়। এরা মূলত অ্যাডেশন বা পেইন্টের যে লেগে থাকার প্রবণতা সেটাকে ইমপ্রুভ করে, তাছাড়া পেইন্টের যে ফিল্মটা তৈরি হয় সেটাকে স্ট্রেংথেন করে এবং ওভারঅল কস্ট কমায়। তারপর হচ্ছে বাইন্ডার, এরা মূলত রেজিন বা ভেহিকেল নামে পরিচিত। বাইন্ডার হচ্ছে মূলত ফিল্ম ফর্মিং কম্পোনেন্ট, যেটা মূলত তেলে মানে রঙের যে কালারেন্ট যে পিগমেন্ট গুলা, মানে রঙিন যে পিগমেন্ট গুলা, সেগুলোকে ধরে রাখে এবং সেগুলোকে হচ্ছে একটা সারফেসের সাথে লেগে থাকার জন্য পর্যাপ্ত অ্যাডিশন দেয়। এটা মূলত পেইন্টের ডিউরেবিলিটি, ফ্লেক্সিবিলিটি এবং গ্লস, অর্থাৎ পেইন্টটা চকচকে করবে কিনা সেটা কিন্তু এই বাইন্ডারটায় ব্যাপক এটা ইফেক্ট করে। এবার হচ্ছে কমন টাইপ। এছাড়া কমন টাইপের মধ্যে আছে অ্যাক্রাইলিক রেজিন ইউজ করা হয়, ওয়াটার বেসড অথবা অ্যালকালাইড রেজিন যেটা অয়েল বেসড ইউজ করা হয়, ইপক্সি রেজিন ইউজ করা হয় ইন্ডাস্ট্রিয়াল কোটিং এর জন্য, পলিইউরেথেন রেজিন ইউজ করা হয় যেটা টাফ বা অ্যাব্রাশন রেজিস্ট্যান্ট ফিনিশের জন্য ইউজ করা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি পেইন্টের যে টোটাল চারটা আছে, এলিমেন্ট আছে, পিগমেন্ট, বাইন্ডার, ফিলার বা অ্যাডিটিভ, এবার হচ্ছে ডাইলুয়েন্ট। প্রত্যেকটার সাথে উদাহরণ দেওয়া আছে কোনটা কি হতে পারে। পেইন্টের মধ্যে হচ্ছে অয়েল পেইন্ট, টেম্পেরা, পেস্টেল, ওয়াটার কালার, অ্যাক্রিলিক পেইন্ট, অ্যালকাইলিক পেইন্ট, তারপরে কেসিং পেইন্ট ইত্যাদি। পিগমেন্টের মধ্যে ইনঅর্গানিক পিগমেন্ট যেমন সিনাবার, অর্গানিক বিভিন্ন রকমের কম্পাউন্ড আছে যেমন ইন্ডিগো বা নীল,
তারপরে বাইন্ডার হচ্ছে অয়েল, প্রোটিন, ওয়াক্স, কার্বোহাইড্রেট, বিভিন্ন রকমের গাম, রেজিন, পলিমার ইত্যাদি। তারপরে ফিলার হিসেবে বা অ্যাডিটিভ হিসেবে ইউজ করা হয় চক, জিপসাম, কেওলিন, বেরিয়াম সালফেট, তারপরে ইত্যাদি ইত্যাদি। এছাড়া ডাইলুয়েন্ট হিসেবে ইউজ করা হয় টার্পেন্টাইন, হোয়াইট স্পিরিট, পানি, অ্যাসিটন এইসব। তো পেইন্ট তৈরির যে প্রসেস সেটা একটু এখানে ডায়াগ্রাম আকারে দেয়া হয়েছে। অর্থাৎ এখানে এক পাশে হচ্ছে প্রসেসের স্টেট, অর্থাৎ এই প্রসেসটার নাম কি, এবং আলটিমেটলি প্রোডাক্ট স্টেট, অর্থাৎ র ম্যাটেরিয়াল থেকে কি প্রোডাক্টে কোন প্রোডাক্ট তৈরি হলো, প্রোডাক্টটা কি অবস্থায় আছে সেটা এখানে একটু তুলে ধরা হয়েছে। তো পেইন্ট প্রোডাকশন মূলত আসলে আলাদা তেমন কিছু না, জাস্ট মিক্সিং প্রোডাক্ট, অর্থাৎ মিক্সিং প্রসেস। অর্থাৎ এই যে চারটা কনস্টিটিউয়েন্ট, এই চারটাকে একত্রে মিক্স করাই হচ্ছে পেইন্ট তৈরির পদ্ধতি। আচ্ছা, যাই হোক, এছাড়া আরো কি এড করা হয় পেনের মধ্যে? এর মধ্যে হচ্ছে থিনার এড করা হয়, যেটাকে সলভেন্ট বলে আমরা। এটা মূলত পেইন্টটাকে একটু নরম করে, লিকুইড করে রাখে এবং এটাকে ওয়ার্কেবল, অর্থাৎ ভিসকোসিটি কমিয়ে এটাকে লাগানোর উপযোগী হিসেবে তৈরি করে, অ্যাপ্লিকেশন ইজি করে। এছাড়া হচ্ছে এটা মূলত রংটাকে ইভাপোরেট করে, এটা নিজে নিজে ইভাপোরেট হয়ে যায়, ফলে রংটা খুব দ্রুত শুকিয়ে যায়। কমন সলভেন্টের মধ্যে পানি আছে, পানি হতে পারে, অথবা মিনারেল স্পিরিট বা টার্পেন্টাইন হতে পারে। অ্যাডিটিভের মধ্যে রয়েছে, এরা মূলত স্পেশাল ইনগ্রেডিয়েন্ট, এটা খুবই অল্প পরিমাণ ইউজ করা হয় রঙের বিভিন্ন কোয়ালিটির জন্য। যেমন যদি ড্রায়ার অ্যাডিটিভ ইউজ করা হয় তাহলে রংটা খুব দ্রুত শুকিয়ে যায়। তারপরে ডিসপারসেন্ট ইউজ করা হয় মূলত পিগমেন্টগুলোকে স্টেবিলাইজ করার জন্য। থিকেনার ব্যবহার করা হয় হচ্ছে ভিসকোসিটি অ্যাডজাস্ট করার জন্য, ইত্যাদি ইত্যাদি। ম্যানুফ্যাকচারিং প্রসেসে মূলত আমরা আগেই বলেছি যে জাস্ট বিভিন্ন রকমের যে চারটা ইনগ্রিডিয়েন্ট নিয়ে পেইন্ট তৈরি হয়, ইনগ্রিডিয়েন্টগুলো জাস্ট মিক্স করা হয়। তো এক্ষেত্রে প্রথমত র ম্যাটেরিয়াল যেমন রেজিন, সলভেন্ট, লিকুইড, অ্যাডিটিভ এগুলোকে মেজার করা হয় এবং নির্দিষ্ট ফর্মুলা অনুযায়ী, নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী মেপে এদেরকে একত্র করার জন্য নেওয়া হয়। এরপরে এদেরকে আলাদা আলাদা ট্যাঙ্কে লোড করা হয়। এরপরে মিলিং এন্ড ডিসপারশন, অর্থাৎ পিগমেন্টগুলো যেহেতু পাউডার ফর্মে থাকে, এগুলো লাম্প ফর্ম করে, অর্থাৎ অনেকগুলো পাউডার মিলে বড় বড় দলা হয়। এই দলাগুলোকে ভেঙে সমানভাবে যেন মিশে যায় অন্য লিকুইড কম্পোনেন্টগুলোর সাথে, সেজন্য মিলিং করা হয়। অর্থাৎ এক্ষেত্রে বিড মিল বা বল মিল ইউজ করা হয়। অর্থাৎ বড় ট্যাঙ্কের মধ্যে অনেকগুলো স্টিলের বল থাকে বা স্টিল বিড থাকে, এগুলো ট্যাঙ্কটা যখন মুভ করে তখন এই বলের আঘাতে এইগুলো ভেঙে যায় এবং আলটিমেটলি প্রপারলি মিক্সড হয়। এখানে আমাদের একটা ফ্লো চার্ট দেওয়া আছে, যেখানে টোটাল প্রসেসটা, অর্থাৎ পেইন্ট তৈরির প্রসেসটা এখানে টোটালি ছবিতে তুলে আনা হয়েছে। এই যে বড় ট্যাঙ্কের মধ্যে সলভেন্ট, অয়েল, রেজিন, টিন্ট এগুলো একত্র থাকে, এগুলো আবার পাইপের মধ্যে আলাদা গিয়ে এই ট্যাঙ্কে হচ্ছে পিগমেন্ট থাকে, বিভিন্ন কালারের পিগমেন্ট। তো এই সবগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন পাইপের মাধ্যমে একত্রে গিয়ে প্রিমিক্স ট্যাঙ্কে জমা হয়। প্রিমিক্স ট্যাঙ্ক থেকে হচ্ছে ডিসপারশন মিলে যায়, ডিসপারশন মিল থেকে ডাইলিউশন বা লেট ডাউনের মধ্যে যায়। এদিকে সলভেন্ট, রেজিন, টিন্ট এগুলো আবার আলাদা পাইপের মাধ্যমে এখানে যায়। এখান থেকে বের হয়ে এরা ফিলিং মেশিনে যায় এবং ফিলিং মেশিন থেকে এদেরকে ক্যানের মধ্যে ফিল করে বিভিন্ন কালার অনুযায়ী ক্যান ভর্তি করে পরবর্তীতে সেগুলোকে কার্টুনের মধ্যে প্যাকেজিং করে শিপিং করা হয়। যাই হোক, তো এবারে লেট ডাউন যেটা বলছিলাম, লেট ডাউন হচ্ছে রিমেইনিং যে ইনগ্রেডিয়েন্ট যেগুলো রয়েছে, যেমন এক্সট্রা রেজিন, এক্সট্রা সলভেন্ট, এক্সট্রা অ্যাডিটিভ, এগুলোকে মিক্স করা হয়। মানে প্রথমে তো সামান্য পরিমাণের সাথে আপনার পিগমেন্টগুলো মিক্স করাই হয়, পরবর্তীতে পরিমাণ অনুযায়ী, মানে আর যতটুকু অ্যাডিটিভ বা দরকার, আমাদের নির্দিষ্ট কম্পোজিশন অনুযায়ী যতটুকু রেজিন, সলভেন্ট ইত্যাদি দরকার, সেগুলোকে মিক্স করে ফাইনাল ফর্মুলেশনে নিয়ে যাওয়া হয়। এরপরে কোয়ালিটি কন্ট্রোলের জন্য স্যাম্পল নেওয়া হয় যে কোনো একটা থেকে, এবং সেটাকে খুব ভালোভাবে ল্যাবে টেস্ট করা হয়। টেকনিশিয়ানরা কালার অ্যাকুরেসি, ভিসকোসিটি, ড্রাইং টাইম, হাইডিং পাওয়ার ইত্যাদি নানান জিনিসপত্র চেক করেন। এরপরে ক্যানিং এবং প্যাকেজিং, অর্থাৎ আলটিমেটলি একটা ব্যাচ যখন কোয়ালিটি পাস করে যায় তখন সেটাকে ক্যানে ভরা হয় এবং প্যাকেজের জন্য পাঠানো হয়। পেইন্টের ক্লাসিফিকেশন, পেইন্টগুলো মূলত বিভিন্ন ওয়েতে আমরা ক্লাসিফাই করতে পারি, তাদের বেজ অনুযায়ী, অ্যাপ্লিকেশন পারপাস অনুযায়ী, ফিনিশ অনুযায়ী। তো বেজ অনুযায়ী মানে কি, কোন বেসড পেইন্ট, এটা এই বেজ অনুযায়ী বা মূল ভিত্তি অনুযায়ী এটাকে দুই ভাগে ভাগ করা যায়। ওয়াটার বেসড পেইন্ট, যেগুলো মূলত পানিকে সলভেন্ট হিসেবে কাজ করে, এরা খুবই ফাস্ট ড্রাইং হয়, খুব দ্রুত শুকিয়ে যায়, খুব অল্প গন্ধ থাকে এবং ক্লিন আপ করাও সহজ, পানি দিয়েই আবার এদেরকে ক্লিন আপ করা যায়। আবার এরা মূলত কিন্তু স্থায়ীও কম হয়,
আর এরা যে মানে পেইন্টের যে চকচকে ভাবটা সেটাও কিন্তু এদের মধ্যে ওইভাবে আসে না। এছাড়া আর হচ্ছে এদেরকে ওয়াল এবং সিলিং এর জন্য ব্যবহার করা হয়। এরপরে হচ্ছে অয়েল বেসড যেগুলো সেগুলো মূলত অর্গানিক সলভেন্ট গুলোকে বেস হিসেবে ইউজ করে এবং এরা আসলে হার্ড এবং ডিউরেবল হয় এবং এর ফিনিশিংটা অনেক গ্লসি হয় এবং এরা অনেকটা মানে ওয়াটার বেসড চেয়ে বেশি স্থায়ী হয়। তো ওয়াটার বেসড চেয়ে এদের এদের অর্ডারটাও একটু স্ট্রঙ্গার হয় এবং বেশ ভালো পরিমাণে বেশ স্ট্রং একটা পাঞ্জেন্ট গন্ধ পাওয়া যায়। তাছাড়া হচ্ছে এদের ড্রাইং টাইমটাও একটু বেশি হয়, অর্থাৎ শুকাতে বেশি সময় লাগে, আবার স্থায়ীও বেশি হয়। এরা মূলত উড ওয়ার্কের জন্য বা কাঠের ফ্রেমের উপরে বা মেটালিক ওয়ার্কের জন্য বেশি সুইটেবল। এরপরে অ্যাপ্লিকেশন পারপাস অনুযায়ী এদেরকে বেশ কয়েকটা ভাগে ভাগ করা যায়। যেমন প্রাইমারগুলো মূলত একটা সারফেসকে প্রিপেয়ার করার জন্য ব্যবহার করা হয়। যেমন আমরা লোহার ইসের ক্ষেত্রে আমরা রেড অক্সাইড ব্যবহার করি, এটাকে ওই সারফেসটাকে ইউনিফর্ম করার জন্য। সারফেসের মধ্যে যদি উঁচু নিচু থাকে তাহলে সেটাকে সমান করার জন্য বা অ্যাডিশন বাড়ানোর জন্য বা অন্য রকমের কোনো দাগ বা স্টেইন ব্লক করার জন্য ব্যবহার করা হয়। হচ্ছে এক্সটেরিয়র পেইন্ট, এগুলো মূলত হার্শ ওয়েদার যেমন রোদ, বৃষ্টি, ঝড় ইত্যাদি ঠেকানোর জন্য ব্যবহার করা হয়। তাছাড়া ইউভি রেডিয়েশন, বিভিন্ন রকমের টেম্পারেচার ফ্ল্যাকচুয়েশন এগুলোর জন্য ইউজ করা হয়। এদের ফর্মুলেশন মূলত মিডল উইকেট টাইপের হয়। এছাড়া অ্যান্টিকরোসিভ পেইন্ট যেটা আছে সেটা মূলত করোশন রেজিস্ট্যান্ট পিগমেন্ট ইউজ করে, যেমন জিঙ্ক, ক্রোমেট, এবং এদেরকে মেটাল সারফেস প্রোটেকশনের জন্য বেশি ব্যবহার করা হয়। মেরিন পেইন্ট, এটা স্পেশালি বিভিন্ন রকম নৌ যানবাহন যেগুলো সাগরে চলাচল করে বা নদীতে চলাচল করে তাদের জন্য আলাদা যে স্পেশাল পেইন্ট ব্যবহার করা হয়, এটা হচ্ছে মেরিন পেইন্ট। এগুলো মূলত মেরিন অর্গানিজম ঠেকানোর জন্য, অর্থাৎ বিভিন্ন শৈবাল, ছত্রাক এগুলোর জন্য মানে জাহাজের গায়ে জন্মাতে না পারে সেটা ঠেকায় যেমন, তেমনি এদের গুরুত্বপূর্ণ পার্ট হলো এরা করোশন, অর্থাৎ পানির উপস্থিতিতে যেই ধরনের নর্মাল যেসব করোশন হয় সেগুলো প্রতিরোধে এরা কাজ করে। বিশেষ করে মেরিন ওয়েদার যেমন অতিরিক্ত লবণাক্ত পানি, অতিরিক্ত ঝড় জল এগুলো ঠেকানোর জন্য ব্যবহার করা হয়। তারপর হচ্ছে ইপক্সি পেইন্ট, এরা মূলত হাইলি ডিউরেবল, কেমিক্যাল রেজিস্ট্যান্ট। এদেরকে ইন্ডাস্ট্রিয়াল ফ্লোর, গ্যারাজ, ফার্মাসিউটিক্যাল ফ্যাসিলিটি এগুলোর জন্য ইপক্সি পেইন্ট ব্যবহার করা হয়। টেক্সচার্ড পেইন্ট হচ্ছে মূলত এরা খুবই কোয়ার্স টাইপের, বড় বড় গ্রেন ইউজ করে এবং এদেরকে ডেকোরেটিভ পারপাসে ইউজ করা হয়। আপনারা বিভিন্ন অফিসে বা বিভিন্ন রকমের রেস্টুরেন্টের মধ্যে গেলে দেখবেন যে ওয়ালের পেইন্টের সাথে উঁচু নিচু টেক্সচার রয়েছে, সেগুলো আলাদা ইফেক্ট দেওয়ার জন্য, একটা আর্টিস্টিক ইফেক্ট আনার জন্য ব্যবহার করা হয়। কিংবা আরেকটা আছে, সেটা হচ্ছে এদের সারফেস ইমপারফেকশন যদি থাকে, অর্থাৎ কোনো সারফেসে যদি কোনো রকমের উঁচু নিচু বা থাকে সেগুলোকে ঢেকে একটা আর্টিস্টিক আনার জন্য এটা ব্যবহার করা হয়। এরপরে হচ্ছে পেইন্টের অ্যাপ্লিকেশন মূলত বিভিন্ন রকমের টেকনিক ইউজ করেই পেইন্ট অ্যাপ্লিকেন্ট করা হয়। এটা মূলত নির্ভর করে সারফেসের উপরে, সারফেসের সাইজ বা সারফেসের শেপের উপরে নির্ভর করে কিভাবে পেইন্ট অ্যাপ্লাই করা হবে। ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করা যায়, রোলার দিয়ে অ্যাপ্লাই করা যায়। তারপরে হচ্ছে এয়ার স্প্রে ইউজ করা হয় অনেক ক্ষেত্রে। এয়ারলেস স্প্রে মানে এয়ার ছাড়া যদি হাইড্রোলিক প্রেসার দিয়ে বা অর্থাৎ কম্প্রেস এয়ারের উপস্থিতি ছাড়া স্প্রে করা যায়। এছাড়া ইলেকট্রোস্ট্যাটিক স্প্রে আছে, অর্থাৎ পেইন্টটাকে যদি চার্জ পার্টিকেল হিসেবে রূপান্তরিত করা যায় তাহলে সেটা দিয়েও খুব ইউনিফর্মলি একটা ইফেক্ট দেওয়া যায়। এরপর হচ্ছে ডিপ কোটিং, এক্ষেত্রে হয় কি যে অবজেক্টটা যদি ছোট হয় তাহলে সেটাকে সরাসরি পেইন্টের মধ্যে ডুবিয়ে তুলে আনা হয়। তো এটা মূলত হচ্ছে ছোট ছোট এবং বেশি পরিমাণ আইটেমের জন্য এটা খুব সহজে পেইন্টিং করা যায় এই পদ্ধতিতে। যাই হোক, তো পেইন্ট নিয়ে আলোচনা এ পর্যন্তই ছিল। পেইন্টের আমাদের কিছু নমুনা কোশ্চেন আমরা দিয়েছি, আপনারা একটু দেখে নেবেন। এই পর্যায়ে আসি আমরা পিগমেন্ট নিয়ে। পিগমেন্ট হচ্ছে মূলত কালারিং পার্টিকেল বা কালারিং সাবস্টেন্স, যেটা হচ্ছে বিভিন্ন ম্যাটেরিয়ালের অ্যাপিয়ারেন্স বা চেহারা চেঞ্জ করে দিতে পারে। এরা মূলত পিগমেন্টের মূল কাজ হচ্ছে বিভিন্ন রঙের আলো অ্যাবজর্পশন করা বা আলো ছড়িয়ে দেওয়া। তো এরা কিন্তু আবার পিগমেন্ট কিন্তু ডাইয়ের মতো না, অর্থাৎ এরা কিন্তু অ্যাপ্লিকেশন মিডিয়ামের মধ্যে এরা ডিজলভ হয়ে যায় না, বরং পিগমেন্টগুলো অ্যাপ্লিকেশন মিডিয়ামে সমানভাবে ছড়িয়ে যায়, ডিসপার্স হয়ে যায় এবং এদেরকে কিন্তু যে কোনো একটা সাবস্ট্রেটের মধ্যে বা যে কোনো একটা লেয়ারে আটকে রাখার জন্য এদের আলাদাভাবে অ্যাডিশন দরকার হয়। তো আমরা পিগমেন্টের কনস্টিটিউয়েন্টগুলো একটু দেখি।
পিগমেন্টের কনস্টিটিউয়েন্ট গুলো কেমিক্যাল ক্লাসিফিকেশনের উপর ভিত্তি করে বেশ কয়েক ভাগে ভাগ করা যায়। এর মধ্যে একটা হচ্ছে ইনঅর্গানিক পিগমেন্ট। ইনঅর্গানিক পিগমেন্ট গুলো মূলত মিনারেল বেসড পিগমেন্ট, যাদের মধ্যে মেটাল কম্পাউন্ড বেশি থাকে, যেমন হোয়াইট পিগমেন্ট, সাদা যে পিগমেন্ট সেটার মধ্যে মূল কনস্টিটিউয়েন্ট হচ্ছে টাইটানিয়াম অক্সাইড, এছাড়া জিঙ্ক অক্সাইডও থাকতে পারে। ব্ল্যাক পিগমেন্ট প্রাইমারিলি কার্বন পার্টিকেল থেকে তৈরি করা হয়। আর্থ পিগমেন্টের মধ্যে রয়েছে ন্যাচারালি অকারিং আয়রন অক্সাইড এবং অন্যান্য ক্লে, যেমন ইয়েলো অর্ক, এছাড়া রেড অর্ক আছে, তারপরে র সিনা আছে, ব্রান্ড সিনিয়া আছে, আম্বার আছে ইত্যাদি। তো কালার পিগমেন্টের মধ্যে ক্যাডমিয়াম পিগমেন্ট রয়েছে, ক্যাডমিয়াম সালফাইড এবং সেলেনাইট। এরা বিভিন্ন রকমের উজ্জ্বল ইয়েলো কালার, মানে একদম ক্যাটকেটে হলুদ যেটাকে বলা হয়, বা ক্যাটকেটে কমলা বা ক্যাটকেটে লাল রঙের কালার বের করে। তো এরা মূলত পিগমেন্টের একটা কালারকে জাস্ট এরা এনহ্যান্স করে, মানে কালারটার ভাইব্রেশনটা বা ভাইব্রেন্ট বাড়িয়ে দেয়। তারপর হচ্ছে ক্রোমেট গুলো ইয়েলো, অরেঞ্জ এবং গ্রিন কালার প্রোভাইড করে ক্রোমিয়ামের পিগমেন্ট গুলো। তাছাড়া কোবাল্টের পিগমেন্ট গুলো হচ্ছে ব্লু বা ভায়োলেট এর বিভিন্ন শেড, নীল এবং বেগুনির বিভিন্ন শেড করে। এছাড়া রয়েছে আলট্রামেরিন পিগমেন্ট। এরা মূলত কমপ্লেক্স সোডিয়াম এবং অ্যালুমিনিয়াম সালফোসিলিকেট, যারা ব্লু এবং ভায়োলেট একটা ভাইব দেয় আর কি। এরপরে অর্গানিক পিগমেন্ট মূলত কার্বন বেসড কম্পাউন্ড, যেগুলো আসলে বিভিন্ন রকমের অ্যারোমেটিক হাইড্রোকার্বন বা পেট্রোলিয়াম বেসড ম্যাটেরিয়াল থেকে এদেরকে সিনথেসাইজ করা হয়। এদের মধ্যে রয়েছে অ্যাজো পিগমেন্ট। এরা নাইট্রোজেন বেসড অ্যাজো গ্রুপ। এরা একটা মেজর ক্লাস, যারা মূলত হলুদ, কমলা এবং লাল ধরনের রং উৎপন্ন করে, এবং এটা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে খুব ব্যাপক হারে ব্যবহার করা হয়। এছাড়া হয়েছে থ্যালোসায়ানাইন পিগমেন্ট। এটা মূলত কমপ্লেক্স অর্গানিক মলিকুল, যেটা মেটাল সল্ট বা কপারের সল্ট ব্যবহার করে, এবং এরা মূলত খুবই এক্সেপশনালি ব্লু বা এক্সেপশনালি ব্রাইট গ্রিন কালার দেয় এরা। এরপর হচ্ছে কুইনাক্রিডন পিগমেন্ট। এরা মূলত অর্গানিক কম্পাউন্ড থেকে সিনথেসাইজড হয় এবং পিঙ্ক, ম্যাজেন্টা এবং রেড লাল কালার দেয়। এছাড়া হচ্ছে পেরিলিন পিগমেন্ট। এরা স্ট্রং রেড এবং মেরুন কালার দেয়। আচ্ছা, এবার আমরা দেখি পিগমেন্টের ম্যানুফ্যাকচার প্রসেস মূলত একটু কমপ্লেক্স এবং মাল্টি স্টেজ, মানে অনেকগুলো ধাপে তৈরি করা হয়, এবং এরা বিভিন্ন রকম অর্গানিক ইনঅর্গানিক টাইপের উপর ভিত্তি করে এরা বিভিন্নভাবে ভ্যারি করে, চেঞ্জ হয়। তো আমরা এখানে আলট্রামেরিন ব্লু পিগমেন্ট ম্যানুফ্যাকচারিং এর একটা প্রসেস আমরা এখানে দেখিয়েছি আপনাদের উদাহরণ হিসেবে। প্রথমে হচ্ছে যে র মিক্সটা, অর্থাৎ বিভিন্ন রকমের উপাদান, সোডা অ্যাশ, সালফার, ক্লে, পটাশিয়াম ফেল্ট, তারপরে কোল টার পিচ, তারপরে ডিজায়ার্ড ইত্যাদি, এগুলোকে ডিজায়ার্ড র মিক্সটাকে একত্র করা হয়। একত্র করার পর এগুলোকে ব্লেন্ড করা হয় একত্রে, এবং ড্রাই মিলের মাধ্যমে দিয়ে ড্রাই করা হয়। এরপরে সিরামিক পট ফিলিং, র মেটেরিয়ালগুলোকে সিরামিক পটের মধ্যে ভরা হয়। তারপরে হচ্ছে 750 ডিগ্রি তাপমাত্রা এদেরকে উত্তপ্ত করা হয়। তারপর হচ্ছে রিডাকটিভ কিলিং। এখানে মূলত র মিক্স গুলোকে একত্রে, এই উচ্চ তাপমাত্রায় র মিক্স গুলো একত্রে ফিউজড হয়ে যায়, মানে একত্রে মিলে যায়, এবং একটা বেসিক ব্লু একটা বেসিক স্ট্রাকচার ফর্ম করে। এরপর হচ্ছে অক্সিডেটিভ কিলিং এর মধ্যে এরা মূলত ন্যাচারাল ব্লু কালারটা পায়, অর্থাৎ এই আগের যে মিক্সচারটা সেটা অক্সিডাইজড হইলে এরা ন্যাচারালি একটা সুন্দর একটা ব্লু কালার আসে। এরপরে যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে র ব্লু বলে আমরা। এই র ব্লুটা মোটামুটি 60% আমাদের যে ডিজায়ার যে ব্লু পিগমেন্ট সেটার 60% আসে। এরপরে এটাকে হচ্ছে পানির সাথে মিশিয়ে এটাকে স্লারি আকারে, লিকুইড আকারে তৈরি করা হয়। এরপরে এটাকে প্রথমে একবার ফিল্ট্রেশন করা হয়, মোটামুটি যেসব ইম্পিউরিটি গুলো আছে, সোডিয়াম সালফাইড এবং সালফেট, অন্যান্য যেসব ইম্পিউরিটি আছে সেগুলো সরানোর জন্য একবার ফিল্ট্রেশন করা হয়। তারপরে এই ফিল্ট্রেট গুলোকে আবার ভেঙে একদম গুঁড়ো পাউডার করা হয়। এই পাউডারটাকে আবার নন অ্যাকুয়াস লিকুইড দিয়ে, অর্থাৎ অয়েল বা এই ধরনের পাইন অয়েল বা এই ধরনের নন অ্যাকুয়াস লিকুইড দিয়ে আবার এটাকে তরল করা হয় এবং ফিল্টার করা হয়। দ্বিতীয়বার ফিল্ট্রেশনের পরে এটাকে মূলত গ্রেড আকারে ক্লাসিফাই করা হয়, অর্থাৎ কালারের উজ্জ্বলতার উপর ভিত্তি করে, কালারের স্থায়িত্বের উপর ভিত্তি করে বিভিন্ন গ্রেডে ভাগ করা হয়। এরপর এগুলোকে শুকানো হয় এবং পালভারাইজ করা হয়, অর্থাৎ ভেঙে একদম পাউডার বানানো হয়, এবং আলটিমেটলি এগুলোকে ব্লেন্ড করা হয় এবং প্যাকেজিং এর পরে বাজারজাত করা হয়।
তো এই গেল মোটামুটি ওভারঅল ব্লু রং তৈরির প্রসেস। এর মধ্যে আমরা যেগুলো দেখেছি অর্থাৎ র মেটেরিয়াল প্রিপারেশন, বিভিন্ন রকম র মেটেরিয়াল গুলো একত্রে মিলিয়ে একটা এর মধ্যে রাখা হয়। তারপরে কেমিক্যাল রিয়াকশন যেগুলো আছে অর্থাৎ ইনঅর্গানিক পিগমেন্টের ক্ষেত্রে খুবই হাই টেম্পারেচার দরকার হয় অনেক সময় ক্যালসাইনেশনের জন্য। 800 থেকে 800 বেশিও টেম্পারেচার হতে পারে। এই টেম্পারেচারে মূলত অক্সিডেশন হয় এবং অন্যান্য রিয়াকশনগুলো হয়। আর অর্গানিক পিগমেন্টের রিয়াকশনগুলো আরো জটিল এবং আরো মাল্টি স্টেপ রিয়াকশন, যেমন কনডেনসেশন, কমপ্লেক্সেশন ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তো আলটিমেটলি পিগমেন্টটা তৈরি হওয়ার পরে সেগুলোকে পিউরিফাই করা এবং ওয়াশিং করা হয়, বেশ কয়েক ধাপে ফিল্টার করা হয় এবং বিভিন্ন রকমের আনওয়ান্টেড প্রোডাক্টগুলোকে আলাদা করে সরিয়ে নেওয়া হয় এবং এটাকে ড্রাই করা হয় পরবর্তীতে, যেন একটা ফাইন পাউডার তৈরি হয়। এক্ষেত্রে ড্রাইং এর জন্য স্প্রে ড্রাইং মেথড ইউজ করা যায় অথবা প্যারেল ড্রায়ার ইউজ করা যায়। এছাড়া প্রপার ড্রাইং যদি না হয় তাহলে কিন্তু কালার স্ট্রেংথ এবং কালার ডিসপার্সিবিলিটি প্রপারলি আসে না, অর্থাৎ কালারটা ভালোভাবে মিক্সও হয় না এবং কালারটা ওইভাবে ভাইব্রেন্ট বা শক্ত হয় না। যাই হোক, এরপরে গ্রাইন্ডিং করা হয়, কালারগুলোকে পাউডার ফর্মে নিয়ে আসা হয়। এক্ষেত্রে বল মিল বা অন্যান্য এই ধরনের ইকুইপমেন্ট ইউজ করা হয় এবং আলটিমেটলি যে আমাদের ড্রাইং প্রসেসের পরে পিগমেন্টগুলো যে দলা আকারে থাকে সেই দলাগুলোকে ভেঙে পাউডার ফর্ম করা হয়। এরপরে কোয়ালিটি কন্ট্রোলে কোয়ালিটি চেক করে পরবর্তী প্রসেসিংয়ে পাঠানো হয়। পিগমেন্টের ক্লাসিফিকেশনে আমরা পিগমেন্টগুলোকে আসলে বিভিন্ন ভাগে বিভিন্ন ধাপে ক্লাসিফাই করা যায়, যেমন ইনঅর্গানিক পিগমেন্ট, অর্গানিক পিগমেন্ট। ইনঅর্গানিক যেগুলো মূলত হাই ডিউরেবিলিটি, এক্সেলেন্ট ওয়েদার রেজিস্ট্যান্ট এবং ওপাসিটি দেখায়। তাছাড়া এরা কিন্তু অর্গানিক পিগমেন্টের চেয়ে কালার একটু ডাল হয়, মানে কালারটা অতটা ভাইব্রেন্ট বা উজ্জ্বল হয় না। অর্গানিক পিগমেন্টগুলো তো খুবই ব্রাইট কালার দেয়, খুবই কালার স্ট্রেংথ খুবই চমৎকার হয়, খুব ভিভিড হয় এবং এদের খরচ একটু বেশি, তবে এরা কিন্তু ওয়েদার বা হিট রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ইনঅর্গানিক পিগমেন্টের চেয়ে পিছিয়ে থাকে। এবার হচ্ছে ন্যাচারাল ভার্সেস সিনথেটিক পিগমেন্ট। কিছু কিছু পিগমেন্ট ন্যাচারালি প্রকৃতি থেকে পাওয়া যায়, আবার অধিকাংশ পিগমেন্টই বর্তমানে আমরা যেগুলো ইউজ করি সেগুলো সিনথেটিক্যালি তৈরি করা হয়, ইন্ডাস্ট্রিতে বিভিন্ন কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে তৈরি করা হয়। এখানে আমরা ছবিতে দুই রকমের পিগমেন্টের আলাদাভাবে পার্থক্য দেখিয়েছি, ক্লাসিফিকেশন দেখিয়েছি। যে ইনঅর্গানিক পিগমেন্টের মধ্যে হোয়াইট পিগমেন্ট থাকে, কালার পিগমেন্ট থাকে, ব্ল্যাক পিগমেন্ট থাকে, স্পেশাল পিগমেন্ট থাকে এবং ফিলার থাকে। আর অর্গানিক পিগমেন্টের মধ্যে বিভিন্ন রকমের কালারিং এজেন্ট থাকে, কালার পিগমেন্ট, ব্ল্যাক পিগমেন্ট, স্পেশাল পিগমেন্ট থাকে এবং এদের মধ্যেও বিভিন্ন রকমের এক্সটেন্ডার বা ফিলার থাকে। তো ন্যাচারাল পিগমেন্টের উদাহরণ হিসেবে বেশ কিছু লিভিং অর্গানিজম আসে, যেমন এক ধরনের পোকা আছে বা এক ধরনের ছত্রাক আছে যারা গাছের গায়ে জমা হয়। এদের থেকে ন্যাচারাল প্রসেসে লাল রং পেতে পারি আমরা, খুবই উজ্জ্বল লাল রং। তারপরে হচ্ছে আপনারা নীল গাছের কথা জানেন, নীল গাছ থেকে আমরা নীল রং পাই। এরকমের বিভিন্ন ন্যাচারালি বিভিন্ন রকমের গাছ থেকে বা পোকা থেকে মূলত বিভিন্ন রকমের ভাইব্রেন্ট কালার পাওয়া যায়, যদিও এটার পরিমাণ খুবই কম, যেটা আসলে আমাদের প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। আর সিনথেটিক পিগমেন্ট হচ্ছে যেগুলো ল্যাবরেটরিতে বা ফ্যাক্টরিতে তৈরি করা হয়। এরপরে কালারের উপর ভিত্তি করেও তো বিভিন্ন ভাগে ভাগ করা যায় পিগমেন্টগুলোকে, যেমন হোয়াইট পিগমেন্ট যেগুলো সেগুলো মূলত টাইটানিয়াম ডাইঅক্সাইড, এটা ওপাসিটি এবং লাইটনিং এর জন্য ব্যবহার করা হয়। তারপরে ব্ল্যাক পিগমেন্টের মধ্যে আছে কার্বন ব্ল্যাক, বিভিন্ন অন্যান্য কালার পিগমেন্টের মধ্যে আছে আয়রন অক্সাইড যেটা লাল, হলুদ এবং ব্রাউন কালার দেয়। তারপরে ক্রোমিয়াম কম্পাউন্ড যেগুলো গ্রিন এবং ইয়েলো কালার দেয়। তাছাড়া রয়েছে আলট্রামেরিন ব্লু কালার আছে। আর স্পেশালিটি পিগমেন্টের মধ্যে রয়েছে লুমিনেসেন্ট পিগমেন্ট, এরা মূলত বিভিন্ন রকমের রেডিয়েশন অ্যাবজর্ব করে এবং পরবর্তীতে সেগুলোকে সামান্য অল্প আপনার কি বলে তরঙ্গ দৈর্ঘ্যের আলো হিসেবে এগুলোকে আবার রিফ্লেক্ট করে, ফলে আলোগুলো জলজল করে অনেকটা, আলোর মধ্যে লাইটের মধ্যে দেখা যায় এগুলো কালারগুলো জলজল করতেছে। এরপর হচ্ছে মেটালিক ইফেক্ট পিগমেন্ট, যেই পিগমেন্টগুলো আসলে অনেকটা মেটালিক ইফেক্ট দেয়, মানে মেটাল ধাতু যেরকম ধাতুর মধ্যে একটা চকচকে ভাব থাকে সেরকম একটা চকচকে ভাব এরা দেয়। যেমন টাইটানিয়াম অক্সাইড বা যদি মাইকা দ্বারা কোটিং করা হয় তাহলে এরা এরকম একটা ভাইব দেয়। এবারে আসে আমাদের অর্গানিক পিগমেন্ট। অর্গানিক পিগমেন্টের মধ্যে অ্যাজো পিগমেন্ট রয়েছে, এরা সবচেয়ে অর্গানিক গ্রুপ, মানে নাইট্রোজেন বেসড একটা গ্রুপ। এরা অর্গানিক পিগমেন্টের গ্রুপের মধ্যে সবচেয়ে বড় গ্রুপ এবং এটা হিউজ রেঞ্জের একটা কালার দেয়, একদম হলুদ থেকে লাল পর্যন্ত একটা বিভিন্ন রকমের শেডস অফ কালার এরা দিয়ে থাকে। এরপরে পলিঅ্যাক্রাইলিক পিগমেন্ট রয়েছে। এরপরে রয়েছে লেক পিগমেন্ট, যেগুলো মূলত ডাইগুলোকে প্রিসিপিটেট করে তৈরি করা হয়। পিগমেন্টের অ্যাপ্লিকেশনের মধ্যে রয়েছে পেইন্ট কোটিং, আপনারা জানেন। তারপরে প্লাস্টিক রয়েছে, বিভিন্ন রকমের পলিমারের মধ্যে এগুলোকে অ্যাড করে
কালারফুল পলিমার তৈরি করা হয়, প্রিন্টিং কালি হিসেবে এদেরকে ব্যবহার করা হয়, বিভিন্ন টেক্সটাইলে কাপড় চোপড় বা অন্যান্য ডাইং এর জন্য ব্যবহার করা হয়। এরপরে কসমেটিক এবং অন্যান্য খাতে পার্সোনাল কেয়ারের জন্য ব্যবহার করা হয়, আইশ্যাডো, ফাউন্ডেশন, লিপস্টিক ইত্যাদিতে। তাছাড়া ফুড এবং বেভারেজে খাদ্য উপযোগী যেসব পিগমেন্ট আছে সেগুলো খাবারে ব্যবহার করা হয়। আর্টের জন্য বিভিন্ন রকমের পিগমেন্ট, বিভিন্ন রকমের বাইন্ডারের সাথে গাম অ্যারাবিক, লিনসিড অয়েল ইত্যাদি ইত্যাদি বাইন্ডারের সাথে অ্যাড করে আর্টিস্টরা বিভিন্ন রকমের ছবি আঁকেন বা আর্ট তৈরি করেন। তারপরে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করা হয় ইত্যাদি ইত্যাদি। নিচে ছবিতে আমরা পিগমেন্টের একটা মার্কেট দেখিয়েছি যে 2023 থেকে 2032 পর্যন্ত আসলে মার্কেটের গ্রোথ রেট কত হবে। পিগমেন্ট মার্কেটটা মোটামুটি 2032 সালে ধরে নেওয়া হচ্ছে ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড 45 বিলিয়ন মার্কিন ডলারের একটা বিশাল একটা মার্কেট, যেটার গ্রোথ রেট ধরা হচ্ছে 5.3%। বেশ বড় পরিমাণ একটা গ্রোথ রেট। যাই হোক, এখানে আপনাদের কিছু নমুনা কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনগুলো আপনারা একটু পড়ে দেখবেন। এরপর যে আমরা আসি ভার্নিশ মূলত ট্রান্সপারেন্ট একটা প্রোটেক্টিভ কোটিং। আমরা বিশেষ করে কাঠের আসবাবপত্রের উপরে ভার্নিশ দেয়া হয়। তো এটা মূলত একটা পেইন্টের মতো ঠিক না, কিন্তু এরা মূলত আলাদা একটা টেক্সচার দেয় এবং ভিন্ন রকমের একটা ন্যাচারাল কালারের সাথে মিক্সড হয়ে এরা একটা ভিন্ন রকমের একটা কালার টেক্সচার তৈরি করে এবং এটা কিন্তু প্রোটেকশন হিসেবেও কাজ করে। যাই হোক, ভার্নিশের কনস্টিটিউয়েন্টের মধ্যে থাকে রেজিন মূলত একটা সলিড পদার্থ, যেটা আসলে ওই কাঠের উপরে বা যেখানে অ্যাপ্লাই করতেছি সেখানে একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে এবং আলটিমেটলি এটা পরে শুকিয়ে যায় এবং শক্ত হয়ে একটা লেয়ার, একটা প্রোটেক্টিভ ফিল্ম তৈরি করে। এরা ন্যাচারাল হতে পারে যেমন কোপাল, আম্বার ইত্যাদি, বা শেলাক, অথবা সিনথেটিক হতে পারে যেমন অ্যালকাইড, পলিউরিথেন, অ্যাক্রাইলিক ইত্যাদি। এরপরে ড্রাইং অয়েল থাকে, লিনসিড অয়েল বা টাং, ওয়ালনাট অয়েল, এগুলো অ্যাড করা হয়। এদেরকে মূলত ফ্লেক্সিবিলিটির জন্য এবং ডিউরেবিলিটির জন্য, স্থায়ী হওয়ার জন্য ইউজ করা হয়। তাছাড়া এই অয়েলগুলো আবার অক্সিজেনের এক্সপোজার হইলে এরা আবার হয়, মানে খুব দ্রুত শুকিয়ে যায় এবং ভার্নিশটাকে এরা আসলে শক্ত করতে সাহায্য করে। তাছাড়া সলভেন্ট বা থিনার ইউজ করা হয়। থিনারগুলো মূলত বিভিন্ন রকমের মিনারেল স্পিরিট অথবা টার্পেন্টাইন, এরা হচ্ছে রেজিনটাকে এবং অয়েলটাকে একত্রে গুলিয়ে ফেলে এবং এর মাধ্যমে এটাকে পাতলা করার মাধ্যমে সহজে যেন এটাকে অ্যাপ্লাই করা যায়, অর্থাৎ সহজে যেন যে কোনো সারফেসের উপর এগুলোকে অ্যাপ্লিকেবল করা যায় এবং কনসিস্টেন্সি যেন সমান হয় সেটা নিশ্চিত করে। আলটিমেটলি যখন ভার্নিশটা শুকিয়ে যায় তখন সলভেন্টটা কিন্তু ইভাপোরেট করে, মানে বাতাসে মিলিয়ে যায়। এবার হচ্ছে ড্রায়ার, এগুলো হচ্ছে আলাদাভাবে ইউজ করা হয় যেন খুব সহজে অয়েলগুলো শুকায়, এই জন্য বিভিন্ন রকমের মেটালিক সোপ ইত্যাদি। এবার হচ্ছে অ্যাডিটিভ, মডার্ন ভার্নিশের ক্ষেত্রে কিছু পরিমাণ অ্যাডিশনাল অ্যাডিটিভ ইউজ করা হয় যেন এরা ইউভি লাইট অ্যাবজর্ব করতে পারে বা সূর্যের আলোর ক্ষেত্রে যে ড্যামেজটা হয় সেগুলো যেন ঠেকাতে পারে। এই জন্য ভার্নিশের ম্যানুফ্যাকচারিং প্রসেস ভার্নিশের উপর ভিত্তি করে বিভিন্ন রকম হতে পারে, তবে কমনলি কিছু ধাপ আছে, যেমন কুকিং, অর্থাৎ রেজিনগুলোকে এবং ড্রাইং অয়েলগুলোকে একত্র করে বড় একটা পাত্রের মধ্যে নিয়ে নির্দিষ্ট তাপমাত্রায় এটাকে হিট করা হয় যেন এরা পুরোপুরি নিজেদের সাথে মিশে যায়, ইন্টিগ্রেটেড হয়ে যায় এবং আমরা যেই নির্দিষ্ট পরিমাণ ভিসকোসিটি চাই অ্যাপ্লাই করার জন্য যেটা সুবিধাজনক সেই ভিসকোসিটিতে আসে। এরপর মিক্সচারটাকে কুল করা হয় একটা নির্দিষ্ট সেফ টেম্পারেচারে, এরপরে ডাইলুট করা হয়। এটার সাথে আমাদের যে ডাইলুশন এজেন্ট আছে, রেজিন অয়েল বলতে পারি অথবা আমরা থিনার বলতে পারি, সেগুলোকে অ্যাড করা হয়। যাই হোক, তবে এই স্টেপটা অবশ্যই কিন্তু আমাদের সলভেন্টের ফ্লেমেবিলিটির চেয়ে নিচে হতে হবে, অর্থাৎ মোটামুটি মডারেট রুম টেম্পারেচারে এটা হতে হবে। এরপর বিভিন্ন রকমের অ্যাডিটিভ অ্যাড করা হয় এবং এগুলোকে ব্লেন্ড করে ভালোভাবে মিশানো হয় এবং আলটিমেটলি ভার্নিশটাকে ফিনিশ করা হয় একদম, যেন এটা খুব সহজেই ইম্পিউরিটিগুলো সরিয়ে একদম ফিনিশড একটা প্রোডাক্ট আকারে নিয়ে আসা হয় যেন খুব সহজেই এটাকে অ্যাপ্লাই করা যেতে পারে। এরপরে প্যাকেজিং করা হয় এবং মার্কেটে সাপ্লাই দেওয়া হয়। ভার্নিশের ক্লাসিফিকেশন হচ্ছে এদের সলভেন্টের উপর বেস করে কয়েক ভাগে ভাগ করা যায়, যেমন অয়েল ভার্নিশ, স্পিরিট ভার্নিশ, ওয়াটার ভার্নিশ, অ্যাসফল্ট ভার্নিশ। তাছাড়া রেজিন এবং প্রপার্টির উপর ভিত্তি করে পলিউরেথেন ভার্নিশ আছে, তারপরে হচ্ছে আমাদের মেরিন ভার্নিশ আছে, এসপার ভার্নিশ যেটাকে বলে, তাছাড়া অ্যালকাইড ভার্নিশ আছে, অ্যাক্রাইলিক ভার্নিশ আছে। এগুলো সবগুলোর কনস্টিটিউয়েন্ট কি আছে সেগুলোর ভিতরে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে, আমি বিস্তারিত বর্ণনায় গেলাম না, আমি জাস্ট উপাদানগুলো বলে গেলাম, মূল নামগুলো বলে যাচ্ছি। এরপরে এগুলোর অ্যাপ্লিকেশনের মধ্যে রয়েছে উড ফিনিশিং, মূলত বেশি আকারে ব্যবহার করা হয় কাঠের জিনিসপত্রের সাথে।
এদের ডেকোরেশনের জন্য, কোনো দাগ থেকে বা স্টেইন থেকে বাঁচানোর জন্য এবং আল্ট্রাভায়োলেট রশ্মির ড্যামেজ থেকে বাঁচানোর জন্য ব্যবহার করা হয়। তাছাড়া বিভিন্ন রকমের আউটডোর স্ট্রাকচারে বার্নিশ ইউজ করা হয়, যেমন আমাদের নৌকা আছে, কাঠের নৌকা বা কাঠের ডেক বা আউটডোর কোনো ফার্নিচারে এদেরকে পানির যে ইফেক্ট, কাঠের উপরে পানির যে ডিগ্রেডিং ইফেক্ট সেটাকে ঠেকানোর জন্য ব্যবহার করা হয়। তাছাড়া আর্ট এবং ক্রাফটে আর্টিস্টরা এই ভার্নিশ অয়েলগুলো নানান কাজে তাদের আর্টওয়ার্কগুলোকে ভাইব্রেন্সি দেওয়ার জন্য বা ডাস্ট থেকে প্রোটেক্ট করার জন্য বা ওয়েদার থেকে প্রোটেক্ট করার জন্য ব্যবহার করেন। এখানে আমরা একটা পার্থক্য দেখতে পাচ্ছি, অর্থাৎ ভার্নিশ ভার্সেস পলিইউরেথেন। পলিইউরেথেনটা হচ্ছে বেসিক্যালি সিনথেটিক ভার্নিশটাকে বলা হয়, যেটার অপর নাম হচ্ছে ল্যাকার। ল্যাকারটা আমরা একটু পরে পড়বো। তো এখানে পলিইউরেথেন এবং ভার্নিশের মধ্যে একটা পার্থক্য করার চেষ্টা করা হয়েছে। যেমন ভার্নিশটা মূলত হচ্ছে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টের মিক্সচার হিসেবে ইউজ করা হয়, আর পলিইউরেথেনটা সম্পূর্ণ ভার্নিশের সিনথেটিক অল্টারনেটিভ। এটা হচ্ছে মূল পার্থক্য। এর সাথে হয়েছে যে ভার্নিশটা মূলত একটু থিকিয়ার হয়, অর্থাৎ একটু ঘন আকৃতির হয়, যে কারণে অ্যাপ্লাই করতে কিছু অসুবিধা হতে পারে। আর পলিইউরেথেনটা একটু লিকুইড আকৃতির হয়, যে কারণে এটা অ্যাপ্লাই করা সহজ হয়। ভার্নিশটা কিছুটা সলিড হয়, আর পলিইউরেথেনের মধ্যে সলিডিয়াটা কম থাকে। ভার্নিশের মধ্যে বেশি বাবল ফর্ম করে, অর্থাৎ এর মধ্যে বাবল ফর্মিংটা বেশি হয়, আর পলিইউরেথেন বাবল ফর্মিং কম হয়। ভার্নিশটা মূলত ফিনিশ করার জন্য খুবই ফ্লেক্সিবল, আর পলিইউরেথেনের ফিনিশিংটা হচ্ছে রিজিড একটা ফিনিশ দেয়, আর ভার্নিশের ফিনিশটা অনেকটা ফ্লেক্সিবল থাকে বা একটু সফট থাকে। এরপরে এদের ড্রাইং টাইমটা অনেক লম্বা হয়, কিন্তু পলিইউরেথেনের ড্রাইং টাইম খুবই কম হয়, খুব অল্পতে শুকিয়ে যায়। তাছাড়া ভার্নিশের জন্য থিনার দরকার হয়, এবং ভার্নিশটা অনেকটা থিনার, অনেকটা পাতলা, এবং এরা একাধিকবার কোটিং দেওয়ার দরকার হয়, অর্থাৎ একাধিক প্রলেপ দেওয়ার দরকার হয়। এদিক থেকে আবার আমাদের পলিইউরেথেনটা কিন্তু অনেকটা থিক, পুরু, এবং একবার বা দুইবার কোটিং করলেই মোটামুটি কাজ হয়ে যায়। আর ভার্নিশটা ওয়াটার বা অয়েল বেসড হতে পারে, পলিইউরেথেন ওয়াটার বা অয়েল বেসড হতে পারে। যাই হোক, আমরা ভার্নিশের অ্যাপ্লিকেশন কিছু দেখলাম, আর অ্যাপ্লিকেশন আছে যেমন মেটাল কোটিং, মেটালের উপরে কোটিং এর জন্য ইউজ করা হয়। বিভিন্ন রকম সিলিং এর জন্য বা পেইন্ট প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়। তাছাড়া অটোমেটিভ ফিনিশিং, অর্থাৎ বিভিন্ন রকম ভেহিকেল বা যানবাহনের ইসের জন্য ব্যবহার করা হয়। এখানে কিছু প্রশ্ন আছে আপনাদের। এরপরে ল্যাকার আমরা দেখি। ল্যাকার মূলত হচ্ছে পিগমেন্টেড কোটিং, যেটা মূলত একটা গ্লোসি ফিনিশ দেয়, অর্থাৎ ভার্নিশের সিনথেটিক একটা তো এটা মূলত, যদিও অরিজিনাল ইয়াটা আসছে হচ্ছে ল্যাকার, অর্থাৎ লাক্ষা যেটাকে বলে বাংলায়, অর্থাৎ এক ধরনের গাছের কোষ থেকে এটা মূলত তৈরি হয়েছে। তবে মডার্ন সিনথেটিক ইয়াতে কিন্তু সিনথেটিক কোটিং যেগুলো, সেগুলো প্রচুর পরিমাণে ইনক্লুড করা হয়। তো এর মধ্যে কনস্টিটিউয়েন্ট হিসেবে, মডার্ন ল্যাকারের মধ্যে কনস্টিটিউয়েন্ট হিসেবে থাকে মূলত বিভিন্ন রকমের ইনগ্রেডিয়েন্ট, যেমন রেজিন, সলভেন্ট, প্লাস্টিজার ইত্যাদি। এর মধ্যে রেজিন হিসাবে আসে, রেজিনটার মূলত কাজ হচ্ছে ফিল্ম ফর্মিং কম্পোনেন্ট, মানে এরা ফিল্মটা তৈরি করে, পাতলা যে ফিল্মটা তৈরি হয় সেটার মূল উপাদান হিসেবে কাজ করে। তাছাড়া ল্যাকারের হার্ডনেস এবং প্রোটেক্টিভ কোয়ালিটিও রেজিনের মধ্য থেকে আসে। কমন রেজিন বলতে আমরা বুঝাই নাইট্রোসেলুলোজ আছে, অ্যাক্রাইলিক পলিমারগুলো আছে। এরা মূলত অ্যাক্রাইলিক পলিমারগুলো কিন্তু ওয়াটার হোয়াইট একটা ফিনিশ দেয়, মানে একদম পানি রঙের, মানে পানির মতো স্বচ্ছ একটা ফিনিশিং এরা দেয়। তারপর ইউরিয়া, ফর্মালডিহাইড অথবা মেলামাইন আছে, পলিইউরেথেন আছে, এরা সিগনিফিক্যান্টলি হার্ডার হয়। তারপরে হচ্ছে আমরা এখানে ছবিতে ভার্নিশ এবং ল্যাকারের পার্থক্য দেখিয়েছি। বেসিক্যালি দুইটা অলমোস্ট একই রকম, একই জিনিস বলা যায়। তারপরে পলিইউরেথেন আছে, যেটা মূলত এক্সিলেন্ট ডিউরেবিলিটি এবং কেমিক্যাল ওয়াটার রেজিস্ট্যান্স দেয়। এদের মধ্যে মূলত টু কম্পোনেন্ট সিস্টেমে এদেরকে ইউজ করা হয়। আচ্ছা, যাই হোক, এরপরে সলভেন্ট। এই সলভেন্টগুলো মূলত ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড অথবা পানি হিসেবে ইউজ করা হয়, যেগুলোকে রেজিনগুলোকে ডিজলভ করে এবং ল্যাকারটাকে লিকুইড হিসেবে অ্যাপ্লাই করার জন্য সুবিধাজনক করে দেয়। অর্গানিক সলভেন্টের মধ্যে রয়েছে টলুইন আছে, অ্যাসিটোন আছে, ল্যাকার থিনার আছে ইত্যাদি। পানিও ইউজ করা হয় এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি ওয়েতে। তারপরে প্লাস্টিসাইজার, এদেরকে মূলত ফ্লেক্সিবিলিটি উন্নত করার জন্য এবং কিওর্ড ফিল্মটাকে খুবই যদি যেন শক্ত না হয়ে যায়, মানে যে উপরে যে প্রোটেক্টিভ ফিল্মটা তৈরি হবে সেটা যেন বেশি শক্ত বা হার্ড না হয়ে যায়, যেন সামান্য আঘাতেই যদি এরা গুঁড়ো পাউডার হয়ে বা ক্র্যাক করে, ভেঙে যায়, ফেটে যায়,
সেটা যেন না হয় এই জন্য প্লাস্টিসাইজার ইউজ করা হয়। এছাড়া এর সাথে পিগমেন্ট এবং ডাই ইউজ করা হয়। যদি নির্দিষ্ট কোনো কালার বা টোন এটার মধ্যে দেওয়ার ইচ্ছা থাকে তাহলে বিভিন্ন রকমের পিগমেন্ট দেওয়া যায়। পিগমেন্টেড লেকার যেগুলো সেগুলো মূলত স্বচ্ছ থাকে, যখন দেওয়া হয় অ্যাপ্লাই করা হয় তখন স্বচ্ছ থাকে বা ট্রান্সপারেন্ট থাকে, কিন্তু যখন এরা আস্তে আস্তে শুকিয়ে যায় তখন আস্তে আস্তে ট্রান্সপারেন্টের মধ্যে থেকে এরা একটা ডিস্টিংটিভ কালার শো করে। আর এছাড়া আরও নানান রকমের কেমিক্যাল অ্যাডিটিভ হিসেবে ইউজ করা হয় বিভিন্ন রকমের প্রপার্টি মডিফাই করার জন্য, যেমন ফ্লো অ্যান্ড লেভেলিং এজেন্ট ইউজ করা হয়, থিকেনার ইউজ করা হয়, তারপর ইউভি রশ্মি ঠেকানোর জন্য ইউভি লাইট ইনহিবিটর ইউজ করা হয়। আচ্ছা, লেকারের ম্যানুফ্যাকচার আমরা দেখি। লেকারের ম্যানুফ্যাকচারিং প্রসেস মূলত বিভিন্ন রকমের স্টেপ আছে, সবগুলো মিলিয়ে আমরা একটা পয়েন্ট দাঁড় করিয়েছি। যেমন রেজিন প্রোডাকশন, প্রথমে সিনথেসিস আর প্রিপারেশন অফ রেজিন, এগুলো নাইট্রোসেলুলোজ বা অন্যান্য অ্যাক্রিলিক পলিমার রেজিনকে আগে তৈরি করতে হয়। তারপরে মিক্সিং অ্যান্ড ডিজলভিং, এই রেজিনটাকে মূলত একটা অ্যাপ্রোপ্রিয়েট সলভেন্টের মধ্যে মিক্স করা হয় একটা নির্দিষ্ট কনসিস্টেন্সি বা নির্দিষ্ট ঘনত্ব পাওয়ার জন্য একটা একটা সলভেন্টের সাথে এটাকে মিক্স করা হয়। এবং এই প্রসেসে কিন্তু আপনার প্রপোর্শনগুলো খুব কেয়ারফুলি কন্ট্রোল করতে হয়। এরপর হচ্ছে পিগমেন্ট ডিসপারশন, যদি কোনো কালার অ্যাড করার দরকার হয় তাহলে কালারিং পিগমেন্টটাকে এটার মধ্যে দেওয়া হয় এবং মিক্সারের মধ্যে দিয়ে প্রপারলি এটাকে ডিসপার্স করা হয় যেন পুরো সব জায়গায় প্রপারলি ছড়িয়ে যায়। এক্ষেত্রে অবশ্য হাই স্পিড ডিসপার্সার ইউজ করা যেতে পারে আধুনিক পদ্ধতিতে, যাতে সব পিগমেন্টগুলো সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যায়। এরপর হচ্ছে অ্যাডিটিভ ব্লেন্ডিং, প্লাস্টিসাইজার, থিকেনার, ইউভি স্টেবিলাইজার এবং অন্যান্য অ্যাডিটিভগুলোকে এর মধ্যে সলিউশনের মধ্যে মিশ্রণ করা হয়। এরপরে ফিল্ট্রেশন, কোয়ালিটি কন্ট্রোল। আলটিমেটলি এরপরে লেকারের মধ্যে যদি কোনো রকমের ফাউলিং এজেন্ট থাকে বা কোনো রকমের আনওয়ান্টেড ম্যাটেরিয়াল থাকে সেগুলোকে রিমুভ করা হয়, আনডিসপার্স ম্যাটেরিয়ালগুলোকে রিমুভ করা হয় এবং কোয়ালিটি কন্ট্রোল চেক করার পরে এদেরকে প্যাকেজিং করা হয়। প্যাকেজিংয়ের মাধ্যমে এদেরকে মূলত বাজারজাত করা হয়। লেকারের ক্লাসিফিকেশন বিভিন্ন রকমের হতে পারে, যেমন কিউরিং মেকানিজমের ভিত্তি করে ইভাপোরেটিভ লেকার, ক্যাটালাইজড লেকার, তারপরে হচ্ছে ইউরোশিয়াল বেসড লেকার, এই কয়েকটা ভাগে ভাগ করা যায়। তারপরে আবার রেজিন টাইপের উপর ভিত্তি করে নাইট্রোসেলুলোজ লেকার, অ্যাক্রাইলিক লেকার, ওয়াটার বেসড লেকার, পলিইউরেথেন লেকার ইত্যাদি ভাগে ভাগ করা যায়। এদের প্রত্যেকের বৈশিষ্ট্য এবং স্পেশাল কোয়ালিটি এখানে উল্লেখ করা আছে, আমি আর বলতে গেলাম না, আপনারা নিজেরা একটু পড়ে নেবেন। অ্যাপ্লিকেশন বলতে উড ওয়ার্কিং এবং ফার্নিচার, এদের মূল কাজ হচ্ছে উড ওয়ার্কিং এর জন্য এবং বিভিন্ন রকমের ফার্নিচারের উপরে কোটিং ইত্যাদি দেওয়ার জন্য। এছাড়া এরা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টকে পলিশ করার জন্য বা সুন্দর করে করার জন্য ব্যবহার করা হয়। তারপরে অটোমোটিভ ফিনিশিং, লেকারগুলো মূলত বিভিন্ন রকম অটোমেটেড গাড়ি বা অন্যান্য ইসে ফিনিশিং দেওয়ার জন্য অতীতে ব্যবহার করা হতো, বর্তমানে আসলে এভাবে ব্যবহার করা হয় না। তবে খুবই হাই লেভেল বা খুবই কস্টলি গাড়িতে আবার এগুলো মডিফাইড ডিউরেবল ফিনিশিং হিসেবে ইউজ করা হয়। তারপর তাছাড়া লেকারকে কিন্তু মেটাল সারফেসের উপরেও অ্যাপ্লাই করা যেতে পারে এদেরকে করোশন থেকে প্রোটেক্ট করার জন্য। যেমন বিশেষ করে তামার যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো তামা দিয়ে তৈরি তাদের উপরে কিন্তু লেকার দেওয়া হয়। তারপর হচ্ছে বিভিন্ন রকম শিল্পক্ষেত্রে সিল করার জন্য বা বিভিন্ন শিল্পক্ষেত্র বিভিন্ন রকম শিল্পকর্ম প্রিজার্ভ করার জন্য কিন্তু এগুলো ব্যবহার করা হয়। তাছাড়া এশিয়ান ট্রেডিশনে, জাপানি এবং চাইনিজ ট্রেডিশনে লেকারিং কিন্তু আলাদা একটা আর্ট ফর্মিং প্রসেস, যেগুলো এই লেকার দিয়ে কিন্তু আলাদা মানে শিল্পকর্ম তৈরি করা যায়। এবার হচ্ছে কিচেন অ্যান্ড ক্যাবিনেট, এগুলো মূলত ওয়াটার রেজিস্ট্যান্ট হওয়ার কারণে এদেরকে কিচেন ক্যাবিনেট ফিনিশিং এর জন্য ইউজ করা হয়। আচ্ছা, এ পর্যায়ে আমরা কিছু স্যাম্পল কোশ্চেন দিয়েছি এবং আমাদের কিছু রেফারেন্স দিয়েছি। আমরা প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ কিছু ওয়েবসাইটের ঠিকানা এবং কয়েকটা বইয়ের লিঙ্ক আপনাদেরকে দিয়েছি। যদি আরও বিস্তারিত আপনাদের পড়ার ইচ্ছা থাকে বা সময় থাকে তাহলে এইগুলো একটু দেখার চেষ্টা করবেন। এখানে মূলত এই টপিকগুলোর উপরে বিস্তারিত আলোচনা আছে। আমি অবশ্য এই টপিকগুলো থেকে বা এই সোর্সগুলো থেকেই ডাটা নিয়ে আপনাদের জন্য একটা কম্প্যাক্ট একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। তো লেকচার করলেই আশা করি আমাদের প্রয়োজনীয় ইয়েগুলো হয়ে যাবে। তারপরেও যদি আপনারা এক্সেসিভ কোনো নলেজ গ্যাদার করতে চান তাহলে এই সোর্সগুলো ফলো করতে পারেন। আজকে এ পর্যন্তই। আর এর মাধ্যমে আমাদের অ্যাপ্লাইড কেমিস্ট্রির সাবজেক্টিভ ক্লাস শেষ হয়ে গেল। এরপরে আপনাদেরকে একটা পিডিএফ কম্পেন্ডিয়াম দেওয়া হবে, যেটা হচ্ছে এই সম্পূর্ণ 10টা যে লেকচার আমরা দিয়েছি সেই লেকচারগুলোর একটা সামারি। তো সেক্ষেত্রে সেখানে আমরা খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলো, একদম একান্ত গুরুত্বপূর্ণ, যেগুলো না হলেই নয় এমন জিনিসগুলো আমরা আনার চেষ্টা করব। তবে সবসময় অবশ্যই মূল লেকচারটা ফলো করাই আপনাদের পরামর্শ দেওয়া থাকবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
সবাইকে আন্তরিক শুভকামনা এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম।